যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শুরু করি, আর ক্লাসের শেষে আমরা আবার কিছু কোশ্চেন নিব। ওকে, সো আগেই বলে রাখি, এটা হচ্ছে আমাদের রেগুলার যে ব্যাচ পেইড গ্রুপ, সেই পেইড ব্যাচের একটা ক্লাস। সো আমাদের মোটামুটি 6টা-7টা, মানে সরি 6-7টা না, মানে হচ্ছে আমাদের 4-5টার মতো ব্যাচ রানিং থাকে, এবং এইটা হচ্ছে আমাদের আজকে 7 নাম্বার কি 8 নাম্বার ক্লাস। এবং এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের পার্ট, যেটা বেসিক্যালি আমি নিয়ে থাকি, বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল। আর আপনাদের যে কোর্স মডিউলটা আপনারা দেখেছেন, ওখানে টোটাল 36টা ক্লাস আছে। সেই 36টা ক্লাসের মধ্যে প্রথম 9টা-10টা ক্লাস আমি নেব, দেন ওটা হচ্ছে আপনার বেসিক স্ট্যাটিস্টিক্স টিল রিগ্রেশন পর্যন্ত, অ্যান্ড আফটার দ্যাট হাইপোথিসিস টেস্টিং অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, ওই পার্টটা নেবেন হাসান সাকিব ভাই। তো উনি 6টা ক্লাস নেবেন। তারপর আসবে আরেকজন আমাদের গেস্ট মেন্টর ইফাত। ইফাত হচ্ছে আমার 3 নাম্বার মেন্টর, উনি মানে থার্ড হিসেবে আপনাদের থার্ড মেন্টর। তো ইফাত করবে আপনাকে আর এর ক্লাস, ওরা করাবে। সেখানে 4টা ক্লাস থাকবে, 4টা-5টার মতো ক্লাস থাকবে। এতে মোটামুটি 2.5 মাস আপনার পাইথনের বেসিক, স্ট্যাটিস্টিক্সের বেসিক এবং অ্যাডভান্স এবং আর কভার হয়ে যাবে। দেন শুরু হবে আপনার মেশিন লার্নিং। মেশিন লার্নিং নেবে মাহবুব। তো মাহবুব মেশিন লার্নিং এর বেসিক থেকে শুরু করবে, রিগ্রেশন থেকে শুরু করে সেখান থেকে আস্তে আস্তে সুপারভাইজ, সেমি সুপারভাইজ মেশিন লার্নিং, কেএনএন, আর তারপর কে মিনস, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, আদার থিংস যা যা আছে আর কি, এগুলো দিয়ে মোটামুটি আপনার প্রায় 2 মাস, 2.5 মাসের মতন। তো এইভাবে আপনার আস্তে আস্তে একটা করে শেষ করে টোটাল 36টা ক্লাস বলি আমরা, বাট ওটা শেষ হয়ে যেতে 38-39টা ক্লাস হয়ে যায়। আর ক্লাসের অ্যাসাইনমেন্ট, কুইজ, প্রজেক্ট সাবমিশন এগুলো করতেও 7-10 দিন সময় লাগে। তো ওই হিসাবে টোটাল 5 মাসের মতো লেগে যায়। আর অন্যান্য যে ইনফরমেশন সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এবং ওখান থেকে আপনারা দেখে নেবেন। তার বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি কোশ্চেনগুলো শেষের দিকে নিব আর কি। তো আমরা আজকে যেটা শুরু করব, মানে আমি আমার রানিং ক্লাসের যে অংশটুকু আমি আজকে কভার করব, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, হোপ ইউ আর ওয়াচিং মাই স্ক্রিন। আমরা আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আজকে হচ্ছে লেকচার নাম্বার 5। তো আমাদের এখানে যে টপিকগুলো আমরা কভার করব সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ড কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এন্ড লাস্টলি সেন্ট্রাল লিমিট থিওরাম। তো লাস্ট ক্লাসে, মানে এটা হচ্ছে আমার রানিং ব্যাচের যে ক্লাস, এখানে আমরা লাস্ট ক্লাসে র্যান্ডম ভেরিয়েবলসটা মোটামুটি আমরা কভার করেছিলাম। তো ওইটা আমি স্কিপ করে গিয়ে আজকে শুরু করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসলে কি, আমরা যে প্রবাবিলিটি বিভিন্ন ইভেন্টের জন্য, বিভিন্ন ঘটনার জন্য আমরা কিছু প্রবাবিলিটি যখন বের করি, মানে ম্যাথমেটিক্যালি যখন কোনো একটা ইভেন্ট ঘটার জন্য ওইটা হওয়ার চান্সটাকে যখন আমরা বের করি অ্যাজ এ পার্সেন্টেজ অথবা একটা ফ্র্যাকশনাল ভ্যালু আকারে, তখন সেটা ওই ইভেন্ট, মাল্টিপল ইভেন্টের ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এইটার একটা স্টাডি হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কোন ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করি, যখন আমাদের এখানের মধ্যে মাল্টিপল ইভেন্ট থাকে এবং ওখানে যখন র্যান্ডম ভেরিয়েবলের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে ওই র্যান্ডম ভেরিয়েবল থেকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের জন্য প্রবাবিলিটি বের করি। যেমন ধরেন আমি যদি দুইটা কয়েন, একটা কয়েনকে যদি আমি ধরেন টস করতেছি, তারপর আমি এরপর আরেকটা কয়েনকে টস করতেছি, এরকম যদি 2বার টস করি, তাহলে সেক্ষেত্রে আমার কি কি ধরনের আউটকাম আসতে পারে। তো এটা হইতে পারে এরকম যে হেড হেড, অথবা হেড টেল, অথবা টেল হেড, অথবা টেল টেল। এই 4টাই কিন্তু আসছে, এর বাইরে কিন্তু আসছে না। তো এখন আমি যদি এখানে যে আউটকামটা আমি এখানের মধ্যে আমার প্রিফারেবল আউটকাম হিসেবে বলছি, বা আমার সাকসেস হিসেবে আমি বলছি, এরকম একটা আউটকামকে যদি আমি এটাকে রেফারেন্স ধরে বাকি অন্যান্য ইভেন্টগুলোকে যদি আমি কোয়ান্টিফাই করতে চাই প্রবাবিলিটি থ্রুতে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি। তো ধরেন আমি যদি বলি যে হেড আসাটা হচ্ছে আমার জন্য একটা সাকসেস, তাহলে আমি দেখব যে হেড কয়বার আসতেছে। তো আমি যদি বলি যে ফার্স্ট টস করলাম টেল, পরেরটাও টেল, তাহলে এখানে কোনো হেড আসতেছে না। তো এখানে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির জন্য ইকুয়ালি ইভেনলি হাফ হাফ করে আমি একটা পোর্শন পাচ্ছি 0.25। আবার ধরেন আমি যদি বলি যে টেল আসলো, হেড আসলো, এখানে হেড আসছে একবার, তাহলে এই দুইটা ঘটনার মধ্যে আমার হেড একবার আসতেছে। তো আমার সেখানে প্রথমটার জন্য
হেড না আসার চান্স, পরেরটার সঙ্গে হেড আসার চান্স, দুইটা গুণফল আমার আসছে 0.25। এইভাবে বাকিগুলো যদি টোটাল 4টা ঘটনাকে আমি যদি কোয়ান্টিফাই করি, নাম্বার অফ হেডস 0, আইদার 1 অথবা আরেকটা ইভেন্টের ক্ষেত্রে 1 অথবা দুইটাই যদি হেড আসে, তাহলে ইকুয়ালি আমরা এখানে 0.2525 করে 4টা পার্টে ভাগ করছি। সো এখানে 4টা ইভেন্ট বা 4টা আউটকামের টোটাল প্রবাবিলিটি কিন্তু আমার 1 হচ্ছে। 1 না হয় দ্যাট মিনস এখানে আমার হয়তো ক্যালকুলেশনে কোনো প্রবলেম হচ্ছে, অথবা আমি এখানে কোনো একটা কোনো একটা ইভেন্ট আমার এখানে মিসিং হচ্ছে। তো অলওয়েজ ইন অল কেসেস এটা ইউনিভার্সালি ট্রুথ যে আমার প্রবাবিলিটি সবসময় এটা আমার টোটাল 1 আসবে। আমি এখানে যতগুলো ছোট ছোট ইভেন্ট কাউন্ট করি না কেন, 4টা হইতে পারে, 6টা হইতে পারে, 8টা হইতে পারে, 100, 200, 300 আরো বেশি ইভেন্ট হইতে পারে। সো এই যে আমার ডিস্ট্রিবিউটগুলো আমি করতেছি ছোট ছোট পার্টে, এটাকে আমরা বলছি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই কনসেপ্টটাকে আমরা বলছি। এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দুই ভাগে ভাগ করি মেইনলি। ব্রডলি সেন্সে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমরা যেই প্রবাবিলিটিগুলো দেখে থাকি, যেমন বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো কিছু একটু অ্যাডভান্স লেভেলের। এগুলা আমি হচ্ছে সবগুলো কভার করব না এই মানে বেসিক পার্টে, এগুলোর একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে, বা ওটার জন্য আমি রেফারেন্স আমি দিয়ে দিব। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, লগ নরমাল, গামা এন্ড কাউচি ডিস্ট্রিবিউশন। সো এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলো বেসিক্যালি আমি এই সেশনের মধ্যে বা আমার এই স্লাইডের মধ্যে আপনাদেরকে এক্সপ্লেন করব। 3টা 4টা টোটাল 7টা। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ডিসক্রিটটা কি বোঝায় এবং কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি বোঝায়। তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা ডেটা সায়েন্সে কোথায় ইউজ করি? বিভিন্ন ধরনের মডেল আনসার্টিনিটি চেক করার জন্য, ডেটাকে ভ্যালিডেশন করার জন্য, মডেল ভ্যালিডেশন করার জন্য, ডেটাকে সামারাইজ করার জন্য, বিভিন্ন প্রেডিকশন করার জন্য, হাইপোথিসিস টেস্টিং করার জন্য, বিভিন্ন ধরনের সিমুলেশন, কম্পিউটার সিমুলেশনে অ্যাপ্লাই করার সময় আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো ইউজ করে থাকি। তো এই সকল ক্ষেত্রে এবং আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। যখন আমরা কোনো একটা মেশিন লার্নিং মডেল বা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করি, সেই মডেলটা কতটুকু কাজ করছে, সাকসেসফুলি কাজ করছে কিনা, বা আমি যে এক্সপেক্টেড আউটকাম চাচ্ছি সেই এক্সপেক্টেড আউটকামে আমি দিতে পারছি কিনা, এগুলোর মেজারমেন্ট এবং এগুলোর ক্যালকুলেশন করতে গেলে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট এবং এটার ক্যালকুলেশন আমাকে এখানে অ্যাপ্লাই করতে হয়। এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশনটা কিরকম হবে সেটা আমার কিছু ম্যাথ এই স্লাইডের মধ্যে আছে। সো আমার এখানে আমি যদি একটু আপনাদেরকে বলি, যারা এখানে আমার রানিং স্টুডেন্ট যারা আছে, যেমন ঈশিতা, হৃদয়, জুবায়ের, লিমন, নাফি, ওকে, আপনারা যারা আছেন, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আজকেরটা হচ্ছে কমপ্লিটলি থিওরিটিক্যাল ক্লাস, এবং আমি লাস্ট ক্লাসে বলছিলাম হয়তো যে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য এটা একটা হয়তো মানে একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আসলে এটা যেহেতু আমার রেগুলার ক্লাসের অংশ, সেজন্য এটা আসলে আমি স্কিপ করতে পারছি না। তবে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন এবং অন্যান্য বিষয় যেগুলো, হ্যাঁ জি বলেন, জি এম মুস্তাহিদ, জি এম মুস্তাহিদ আপনি হাত তুলছেন। আচ্ছা, আমি আসলে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আর কি, এটা ক্লাসের শেষের দিকে করলে কি ভালো হতো নাকি? আচ্ছা, আপনি করে ফেলেন, সমস্যা নেই। মানে কোর্স সম্পর্কে, এটা কি ডেটা সায়েন্সের কোর্সে ক্লাস করছেন নাকি ডাটা অ্যানালিস্টের? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং আমার মনে হয় জি এম মুস্তাহিদ আমি এই কোশ্চেন আনসারটা যদি শেষের দিকে দিই তাহলে ভালো হবে, কারণ আপনি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট এই দুটো জিনিসকে কাইন্ড অফ কোনো না কোনোভাবে মিলানোর চেষ্টা করছেন অথবা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছেন। অ্যান্ড দেয়ার আর সাম, আমি আসলে জানি যে ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালিসিস পুরোপুরি আলাদা। আপনি যে টপিক কেন আলাদা? আলাদা না তো, এটা তো এটার মধ্যেই একই না অন্তত। আচ্ছা, ছাতা বুঝেন তো? ছাতা, জি ছাতার ভিতরে ডান্ডি থাকে না? ডান্ডি, জি জি, ধরেন একটা ছাতা, ওটার ভিতরে আপনার চারপাশে 10টা 12টা জোড়া জোড়া ডান্ডি থাকে। তো যখন আপনি ছাতাটা ধরেন, এই ছাতার ভিতরে ডান্ডিগুলো থাকে। ধরেন আপনি জাস্ট কথার মানে তর্কের সুবিধার্থে আমি বললাম 12টা ডান্ডি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এখন ডেটা সায়েন্স হচ্ছে নলেজ ডোমেইন, ইটস এ আমব্রেলা। তার ভিতরে যে ছোট ছোট ডান্ডিগুলো দেখতে পাচ্ছেন,
এগুলো হচ্ছে এক একটা আপনার ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন এরিয়া, বা এটার বিভিন্ন ধরনের জব রোল বলতে পারেন, বা এটার কাজের ক্ষেত্র বলতে পারেন। ঠিক আছে? আর জি। ডেটা অ্যানালাইসিস হচ্ছে এইটা একটা প্রসেস। যেমন ধরেন আপনি রান্না করবেন, ঠিক আছে? এখন আমি যদি বলি যে কোন একটা সার্টেন সময় আমি কিচেনে গিয়ে বললাম যে মুস্তাহিদ ভাই আপনি এখন চুলার মধ্যে এই কোন একটা জিনিস আপনি রান্না করতেছেন, সো ইনস্ট্যান্টলি ওইটা একটা ডেটা অ্যানালাইসিস, বা ইনস্ট্যান্টলি ওটা রান্না করা। ব্যাপারটা কিন্তু একরকম সত্যিও আবার একরকম সত্যিও না, বা ট্রু বা নট ট্রু হইতে পারে। কেননা আমি যদি ইনস্ট্যান্টলি আপনাকে রান্না করা অবস্থায় দেখি, আমি বলবো যে উনি রান্না করার মধ্যে আছেন, বাট আপনি কিন্তু রান্নার প্রসেসটা শুরু করছেন আরো আধা ঘন্টা আগে থেকে, সবজি কাটা, এই কাটা, সেই কাটা, মশলাপাতি মিক্স করা, তাই না? সো ডেটা অ্যানালাইসিস হচ্ছে ইটস এ প্রসেস, শুরু থেকে শেষ পর্যন্ত একটা র ডেটাকে হাতে নিয়ে আউটকাম বের করা পর্যন্ত পুরো প্রসেসটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আচ্ছা। এখন কথা হচ্ছে এই প্রসেসটা যারা করে, যে মানুষটা করে, যেমন আপনি একজন কুক, আপনি একজন শেফ, তার মানে রান্না করার যে করে তার একটা নাম আছে। তেমনি ডেটা অ্যানালাইসিসের এই প্রসেসটা যে কমপ্লিট করে বা এই কাজটা যে করে তাকে আমরা বলি ডেটা অ্যানালিস্ট। আচ্ছা, তার মানে আমরা যখন ডেটা সায়েন্সের একটা নলেজ ডোমেনের ভিতরে যদি এই ডেটা অ্যানালাইসিসের কাজগুলো যখন করতে যাই, এই কাজগুলো বিভিন্ন সেক্টরে মানুষজন করে থাকে, বা যারা করে তাদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি। কিভাবে ডাকি? যে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা আর্কিটেক্ট, এবং এরকম আরো ব্লা ব্লা অনেকগুলো নাম আছে। তো এটাকে আমি আরেকটু সহজ করে বলি, আমি বেশি সময় নিব না, আপনার উত্তরটা আমি হাতে দিয়ে ক্লাসে চলে যাব, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই কমন কোশ্চেন, অনেকেই এটা করে থাকেন। যেমন ধরেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা নলেজ ডোমেইন, ছাতার মতন। এটার ভিতরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, হাবি জাবি অনেকগুলো ইঞ্জিনিয়ারিং আছে। 4 বছরে যে যেটাই পড়ুক না কেন, বের হয়ে সবাই ইঞ্জিনিয়ার। যে ইলেকট্রিক্যালে পড়ে সেও বলে আমি ইঞ্জিনিয়ার, যে সিএসসিতে পড়ে সেও আমি ইঞ্জিনিয়ার। তার মানে হচ্ছে যে আমার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা নলেজ ডোমেইন, আর তার ভিতরের প্রত্যেকটা ছোট ছোট পার্ট হচ্ছে সাবজেক্ট ডোমেইন। মুস্তাহিদ, আমি আপনাকে বুঝাতে পারছি? জি, আমি আপনার কথা শুনছি। ওকে, তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিস্ট, এই টার্মগুলো আমরা কোথায় কিভাবে ইউজ করি। তারপরও এই জিনিস নিয়ে আমি আগামী পরশু দিন যে আমি ওরিয়েন্টেশন সেশন নেব, ওইখানে বিষয়গুলো নিয়ে আমি আরো বেশি ডিসকাশন করব। ওখানে পুরো 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনাদের থাকবে, এবং আপনারা আপনাদের খেয়াল খুশি মতো মনের যত ধরনের কোশ্চেন আছে সব করতে পারবেন শুক্রবার দিন, পরশু দিন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা যেটা আসতেছিলাম যে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখলাম, কিছু কাজের ক্ষেত্র দেখলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো যদি আমরা করতে চাই, তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা মেশিন লার্নিং এ ঠিক কোন জায়গায় অ্যাপ্লিকেশন হচ্ছে, এটা যদি আমরা একটা আইডিয়া পাই, তাহলে আমাদের জন্য একটা ইন্টারেস্ট ফিল হবে, বা আমরা একটা আগ্রহ পাবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য। না হলে হবে কি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নামে একটা কাঠখোট্টা বিষয় পড়তে গেলে বা শিখতে গেলে আপনি খুব বোর হয়ে যাবেন। তার থেকে প্রথমে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা মেশিন লার্নিং এর কোথায় কোথায় কাজে লাগছে। ওকে, ফার্স্টে যে কথাটা আমি বলছিলাম গত স্লাইডের আগের স্লাইডের প্রথম পয়েন্টটা ছিল মডেল আনসার্টেনিটি। সো আমরা বিভিন্ন যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মেথড আছে, যেমন বার্নলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন প্রবলেমগুলোকে সলভ করি। ক্লাসিফিকেশন মডেলে আমরা এটা ইউজ করি। ক্লাসিফিকেশন মডেলটা কি? যেমন আমি যদি একটা ইমেজ ডেটা যদি নিই, বা আমি যদি সেন্সর ডেটা নিই, তাহলে ধরেন আমার ক্যামেরা সেন্সর লালকে লাল বলবে, সবুজকে সবুজ বলবে, নীলকে নীল বলবে। তাহলে এখন সে ঠিকভাবে বলতে পারছে কিনা, প্রত্যেকটা লাল সবুজ এগুলো ক্যাটাগরি ভাগ করতে পারছে কিনা মেশিন লার্নিং মডেল বা আমার সিস্টেম এটা করতে পারছে কিনা, এটা আমাকে বোঝার জন্য এই মডেলটা ঠিক আছে কিনা, এটার জন্য আমার কি করতে হয়, কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে, যার মধ্যে বার্নলি, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন এগুলো আমরা ইউজ করে থাকি। তারপর আসি হচ্ছে প্রবাবিলিস্টিক মডেল। এখন এই প্রবাবিলিস্টিক মডেল হচ্ছে প্রবাবিলিটিকে ইউজ করে বিভিন্ন মডেল তৈরি করা, যেমন বায়াসের নেটওয়ার্ক, তারপর হিডেন মার্কভ মডেল, নাইভ বায়াস ক্লাসিফায়ার, এইগুলো হচ্ছে বিভিন্ন মডেলের নাম বা বিভিন্ন মডেলের মেথড। এখন এই মেথডগুলো আমরা ইউজ করি কোথায়? বিভিন্ন ধরনের রিয়েল লাইফে বিভিন্ন ক্যালকুলেশন করতে গিয়ে বা বিভিন্ন ধরনের ঘটনার প্রবাবিলিস্টিক ভ্যালু বের করতে গিয়ে আমরা এটা ইউজ করে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের লস ফাংশন এবং অপটিমাইজেশন। জি,
হ্যাঁ, মেশিন লার্নিং মডেলে তো হচ্ছে মডেল অ্যাকুরেসি বা মডেল স্কোর একটা ও দেয়। তাহলে ওইটার সাথে হচ্ছে এই প্রবাবিলিটি পার্থক্যটা কি? কারণ ও তো ওখানে বলতেছে যে ওর এই মডেলটা কত পার্সেন্ট আসলে অ্যাকুরেটলি কাজ করছে। ওইটা যে পারফরমেন্স যে ম্যাট্রিকটা কথা বলতেছেন, ওটার জন্য আপনার যে ক্যালকুলেশন গুলো থাকবে বা ওটার যে হিসাব থাকবে যে কিভাবে আসতেছে, ওইটা ও মানে ওটা হচ্ছে আমার ওই মডেলের ডেটা থেকে বা আমার যেই মানে পারফরমেন্স গুলো থাকবে, যে আউটকাম থাকবে, সেটার উপর বেস করে আসতেছে। আর এখানে যে বিষয়টা হচ্ছে যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এই মেথডের আন্ডারে, যেমন হিডেন মার্কঅপ মডেল, এই হিডেন মার্কঅপ মডেলটা যদি আমি একটা এই থিওরিটিক্যাল বিষয়টাকে যদি আমি বাস্তবে রূপদান করতে চাই বা যদি আমি ক্যালকুলেশন করতে চাই বা এটা আমি যদি মডেল তৈরি করতে চাই, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আমার প্রবাবিলিটির ভ্যালুগুলো এখানে মেজার করতে হয় বা বের করতে হয় টু আন্ডারস্ট্যান্ড হাউ অ্যাকচুয়ালি দিস মডেল ইজ ওয়ার্কিং। দুইটার কনসেপ্ট প্রায় সিমিলার, যে আমি মডেলের ভালো খারাপ এফিসিয়েন্সিটা বের করব, কিন্তু যখন আমি পারফরমেন্স ম্যাট্রিক বলতেছি সেটা হচ্ছে আমার কিছু লিমিটেড যেই মানে বাই ডিফল্ট যেটা আমরা বলি না, যে জিনিসটা পুরো একদম একদম রেডিমেড একটা বিষয়। লাইক ধরেন আপনার ম্যাগি নুডলস, ঠিক আছে, ম্যাগি নুডলস একদম রেডিমেড, খালি চুলায় গরম পানি দিলাম, ম্যাগি নুডলস ফেললাম, 2 মিনিটে ম্যাগি নুডলস হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের পারফরমেন্স মেট্রিক গুলো হচ্ছে কিছু কমন মেট্রিক আমরা ইউজ করি, হুইচ ইজ ইনবিল্ট এবং বাই ডিফল্ট। আর এখানে প্রবাবিলিস্টিক মডেল হচ্ছে যে এটা আমার ওই পার্টিকুলার মডেল বা মেথডের উপর বেস করে ক্যালকুলেশনে বা ইকুয়েশনে একটু এদিক সেদিক হয়। নাফি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ভাই। এছাড়া ধরেন আপনার বিভিন্ন ধরনের লস ফাংশন অপটিমাইজেশন করতে গেলে আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করি, এবং লজিস্টিক রিগ্রেশনে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বানোদি ডিস্ট্রিবিউশনগুলো ইউজ করি। লাইক আমরা কতবার করে আমার আউটকামটা আসতেছে এবং কোন কোন ক্ষেত্রে কতবার আউটকামটা সঠিক উত্তর দিচ্ছে, আনসার দিচ্ছে আমার সিস্টেমটা, আমার মডেলটা। এই যে আমার মিস হচ্ছে, কিছু সাকসেস হচ্ছে, কিছু ফেল হচ্ছে, এটা কাউন্ট করা অথবা এইটাকে আউটকামটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমরা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা ইউজ করে থাকি। এখন এটার ম্যাথমেটিক্যাল বিষয়টা কিন্তু অনেক গভীর বা এটা অনেক কমপ্লেক্স জিনিস, আমি আপনাকে কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করছি। এছাড়া আপনারা এখন দেখবেন যে এআই এর বিভিন্ন মডেল আছে, যেমন জেনারেটিভ এআই নাম শুনছেন আপনারা, হ্যাঁ, এবং জেনারেটিভ এআই এর ভিতরে আমরা বিভিন্ন ডিপ লার্নিং, এনএলপি, আরএনএন, সিএনএন মডেল ইউজ করি। ওই ধরনের জেনারেটিভ মডেল ইউজ করতে গেলে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা লাগে। যেমন আপনার জ্ঞান বা হচ্ছে ভেরিয়েশনাল অ্যান্ড অটো এনকোডার বা গসিয়ান ডিস্ট্রিবিউশন, লেটেন্ট ভেরিয়েবল মডেল, তারপর গসিয়ান মিক্সচার মডেল, দিজ আর সাম অ্যাডভান্স লেভেল মডেলস, যেটা সচরাচর আমরা আসলে খুব অ্যাডভান্স লেভেলে না গিয়ে আসলে জিনিসগুলো বুঝি না। এই ধরনের কাজগুলো করতে গেলে আমাকে একটু ফান্ডামেন্টাল লেভেলে যদি আমি নেমে আসি, দেখা যাবে যে ঘুরে ফিরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটাই চলে আসে। আচ্ছা, আই থিঙ্ক আপনারা একটা আইডিয়া পাইছেন যে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা মেশিন লার্নিং এ কেন দরকার। এবার আমরা যদি সরাসরি যদি কিছু এক্সাম্পল বলতে চাই, যেমন ধরে লজিস্টিক রিগ্রেশন যখন আমরা করি তখন আমরা বার্নলি ডিস্ট্রিবিউশন করি, বা নাইফ বায়াস ক্লাসিফিকেশন যখন আমরা করি তখন কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করি। নাইফ বায়াস যেটা হচ্ছে বায়াস থিওরাম থেকে আসছে, যেটা লাস্ট ক্লাস আমি আপনাদেরকে বলছিলাম। এছাড়া যখন আমরা ক্লাস্টারিং করি তখন আমি গসিয়ান মিক্সচার মডেল ইউজ করি, জিএমএম। বায়াসের ইনফারেন্সের ক্ষেত্রে বায়াসের মেশিন লার্নিং ইউজ করি। সো এগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল বললাম, এরকম আরো কিছু এক্সাম্পল আছে, বললে আসলে শেষ হবে না। মোদ্দা কথা হচ্ছে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি আমরা কনসেপচুয়ালি বুঝতে পারি, তাহলে ইন ফিউচারে আমরা যখন কমপ্লেক্স মডেল নিয়ে কাজ করব তখন যেন আমার বুঝতে সুবিধা হয়। যার কারণে আজকের এই ক্লাসটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, এখন আমরা প্রথম অংশ হচ্ছে আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি? ডিসক্রিট শব্দের অর্থ কিন্তু আমরা অলরেডি জানি। ডিসক্রিট হচ্ছে যেগুলো আমার সিঙ্গুলার ভ্যালু, মানে যেগুলো আমার ইন্টিজার ভ্যালু, বোথ পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। তো যখন আমি কোনো ধরনের আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে সেটার ডিস্ট্রিবিউশন বের করব, সেটার প্রবাবিলিটি বের করব, সেটাকে আমরা বলছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখানে এটাকে আমরা এখানে যেটা বলে থাকি সেটা হচ্ছে এরকম যে লিমিটেড নাম্বার অফ ভ্যালুস যখন থাকবে তখন আমরা ইউজ করি। যেমন আমাদের মাস হচ্ছে 12টা। এখন আপনি কোন একটা মাসে জন্মগ্রহণ করছেন র্যান্ডমলি, আমি যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে কোন একটা র্যান্ডম পারসন র্যান্ডমলি কোন একটা মাসে জন্মগ্রহণ করছে, তার প্রবাবিলিটি কত হবে? এটা 12টা পসিবল ভ্যালু থেকে একটা ভ্যালু হবে। অথবা ড্রাগের ইফেক্টিভনেস যদি আমি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস এবং নো, ডিসক্রিট আনসার। ডিসক্রিট আনসারের মধ্যে কিন্তু আমরা
এখানে আপনার এটা কি বলা হচ্ছে, এটাকে বাইনারি আউটকামও কিন্তু বলে থাকি। তো কোনো জিনিসের প্রুফ করা, ডিসপ্রুফ করা, হাইপোথিসিস টেস্ট করা, এই ধরনের ক্ষেত্রে আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। তো সহজ কথায় বলতে গেলে যেগুলো আমার সিঙ্গুলার ভ্যালু, সিঙ্গুলার বলতে কি ডিজিট টাইপের ভ্যালু, ইন্টিজার ভ্যালু আর কি, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের ভ্যালুগুলো দিয়ে যখন আমরা প্রবাবিলিটি সাজাই বা প্রবাবিলিটিকে ভাগ করি, তখন আমরা এটাকে বলি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করি, খুবই কমন একটা ফাংশন, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি ম্যাস ফাংশন বা পিএমএফ। এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের টার্ম, প্রবাবিলিটি একটা টার্ম। এই টার্মটাকে যদি সহজভাবে আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে তিনটা লজিক বা তিনটা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হয়। সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু স্মল এক্স, মানে এটা এখানে র্যান্ডম ভেরিয়েবলের পার্টিকুলার একটা সিচুয়েশন, আর টোটাল র্যান্ডম ভেরিয়েবল আমরা কাউন্ট করে বলছি যে এটার এক্স এর ভ্যালু যদি ওই ক্ষেত্রে হয় সেটার প্রবাবিলিটি কত, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স। যতগুলো আমরা ডিস্ট্রিবিউশন পাবো ছোট ছোট পার্টে আমার র্যান্ডম ভেরিয়েবলের উপর ভিত্তি করে, সবগুলোর সামেশন অলওয়েজ হবে 1, যেটা এটাকে বলছি ইউনিভার্সালি 1 হবে, এবং প্রবাবিলিটি এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, বোথ ইকুয়াল। এই তিনটা কন্ডিশন যখন আমি ফুলফিল করব, তখন মানে ফুলফিল যখন আমি করব বা যখন আমি করতে যাব, তখন বেসিক্যালি আমরা বলি যে হ্যাঁ প্রবাবিলিটি ম্যাস ফাংশনের ভ্যালু হচ্ছে এরকম, অর্থাৎ এই তিনটা কন্ডিশন কি সে স্যাটিসফাই করছে। আচ্ছা, এবার আসি আমরা এই ফিগারটা দিকে তাকাই। এই ফিগারটা দেখলে আমার মনে হয় জিনিসটা আপনার জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। ধরেন আমার কাছে দুইটা ডাইস আছে, একটা সাদা একটা কালো, ঠিক আছে? এটা হচ্ছে একটা সাদা ডাইস আর এটা হচ্ছে একটা কালো ডাইস। তো ডাইসের 6টা সাইড আছে 1 থেকে 6। লাল রং না দিয়ে কালো রং দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এই যে ডাইসটা আছে, আমি দুইটা ডাইসকে রোল করতেছি এবং আমি কাউন্ট করব তাদের যোগফল কত হইতে পারে, কি কি যোগফল আসতে পারে, পসিবল টোটাল যোগফল বের করব, এবং আমি প্রবাবিলিটি বের করব যে ওই যোগফলটা আসার চান্স কতটুকু। এটা হচ্ছে আমার অবজেক্টিভ, ঠিক আছে? এটা আমি বের করতে চাচ্ছি। এখন আমি যদি যোগফল 2 বের করতে চাই, তাহলে অবশ্যই এটা একটা পার্টিকুলার ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যদি সাদা এবং কালো দুইটাই যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে যোগফল 2 হবে। ওকে, আমি যদি বলি যে 3 হবে, কিভাবে হয়? সাদাটা 1 হবে, কালোটা 2 হবে, অথবা সাদারা 2টা হবে 2 বসবে, অথবা কালো 1 বসবে। এই দুইটা সিচুয়েশনে, এই দুইটা ইভেন্টে যোগফল 3 আসতে পারে। এইভাবে আমি যদি 4, 5, 6, 7 যদি করি, তাহলে আমি বিভিন্ন কম্বিনেশন দেখতে পাবো। আচ্ছা, আমাকে কেউ কেউ বলতে পারবেন যে দুইটা ডাইসকে যখন রোল করি তখন টোটাল কয়টা কম্বিনেশন আসে? এনিওয়ান? এনিওয়ান? দুইটা ডাইসকে আমি রোল করতেছি, দুইটারই আউটকাম 1 থেকে 6, কয়টা কম্বিনেশন পসিবল? প্লিজ কেউ একজন আনসার বলেন, বা যেমন একটা ভ্যালু বলেন, 2টা 3টা 4টা 6টা 20টা 100টা, গিভ মি এ ভ্যালু। এনিওয়ান? কাম অন। 36। ওকে, নাফি, জুবাইর, লিমন? 36। ওকে, তো টোটাল 36টা আউটকাম থাকে। 36টা আউটকাম কিভাবে হয়? ধরেন আমি যদি এখানের মধ্যে বলি যে একটা ডাইসের 1 কে আমি ফিক্স করলাম, তাহলে এই 1 এর এগেইনস্টে আমি পরের ডাইসের 1 2 3 4 5 5 6, মানে প্রথম ডাইসটাকে যদি আমি 1 ফিক্স ধরি, তাহলে আমি এখানের মধ্যে 6টা পাচ্ছি। একই রকম যদি আমি প্রথম ডাইসটাকে যদি 2 ফিক্স করি, তাহলে তার জন্য আমার 1 2 3 4 এরকম 6টা পাচ্ছি। এইভাবে আমি যদি 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6 এভাবে যদি যাই, তাহলে আমার জোড়ায় জোড়ায় টোটাল এই পুরো যে বক্সটা আমি যদি কাউন্ট করি, টোটাল আমার 36টা আউটকাম আসবে, 36টা জোড়া আসবে, 36টা পেয়ার আসবে। এবার কথা হচ্ছে কি যে ঠিক আছে, ভালো কথা, 36টা পেয়ার আসতেছে। এখন আমি যদি বলি যে আমার 2 আসার চান্স কতটুকু, আমার ঘটনা হচ্ছে একটা, টোটাল ঘটনা ঘটতে পারে 36টা। লাস্ট ক্লাসে বলছিলাম যে আমার টোটাল নাম্বার অফ আউটকাম যা আসছে সবগুলোকে আমি নিচে রাখবো, নিচে ওটাতে ভাগ করব, তাই না? আমার ডেনোমিনেটর হর, উপরে লব কি থাকবে?
ওই পার্টিকুলার ইভেন্টটা আমার পসিবল বা আমার ফেভারেবল আউটকামটা। তাহলে আমি যদি 2 বলি, 2 যোগফল আসার জন্য আমার একটা ঘটনা আছে, তাহলে 1/36, তাহলে নাম্বার অফ ওয়ে হচ্ছে একটা, এবং সেই ওয়েটা যোকে আমি যদি 36 টোটাল নাম্বার অফ ইভেন্ট দিয়ে ভাগ করি, তাহলে আমি ওই 2 পাওয়ার চান্সটা পাবো, প্রবাবিলিটি পাবো। সিমিলারলি আমি যদি 3 যোগফল বলি, তাহলে সেক্ষেত্রে 2টা পার্টিকুলার ইভেন্টে এটা পসিবল। সো 2/36 কে কাটাকাটি করলে 1/18 হয়। এইভাবে 4, 5, 6 গুলোকে যদি বের করি, তাহলে আমি 3, 4, 5, 6 সর্বোচ্চ 6টা ওয়েতে 7 নাম্বারটাকে পাওয়া যায়, 7 যোগফল পাওয়া যায় 6টা ওয়েতে, তাহলে 1/6। এবং তারপর আমি আবার দেখলাম যে এটা কমে যাচ্ছে, মানে আমি যদি 12 যোগফল বের করতে, তাহলে 6 এবং 6 অন্য 2টা সংখ্যা বা অন্য 2টা রোল করলে আমার 12 আসছে না। তাহলে এবার দেখতে পাচ্ছি আবার সংখ্যাটা কমে যাচ্ছে। তো আমি যদি ভ্যালু হিসেবে কাউন্ট করি, তাহলে আপনি দেখবেন যে ফ্র্যাকশনাল ভ্যালু ক্ষেত্রে 1/36 হচ্ছে দ্য লোয়েস্ট ভ্যালু, 1/6 হচ্ছে দ্য ম্যাক্স ভ্যালু। সো নিচের দিকে কি হচ্ছে, আস্তে আস্তে এটা ইনক্রিজ হচ্ছে, আবার নিচের দিকে সে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এখন কেন আমি এটা দেখাইলাম, আপনি মনে মনে একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এইটাকে এরকম একটা দাগ টানি এবং এটাকে আমি যদি জাস্ট ঘুরিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে যদি ঘুরিয়ে ফেলি, তাহলে জিনিসটা শেপ কিরকম দাঁড়াবে? জিনিসটা শেপটা অনেকটা এরকম দাঁড়াবে না? যেখানে আমার 7 হওয়ার জন্য সবচেয়ে বেশি ওয়ে, তারপরে 12 হওয়ার জন্য একটা মাত্র ওয়ে, আর 2 যোগফল হওয়ার জন্য একটা মাত্র ওয়ে, তারপর ধীরে ধীরে বাড়ছে, ঠিক কিনা? এটাকে আমরা এইভাবে বলতে পারি না? যখন আমরা এটাভাবে সাজাবো, দেন ইট লুকস লাইক এ নর্মাল ডিস্ট্রিবিউশন। সো যখন আমরা একদম স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে যখন আমরা সাজাবো ডাটাগুলোকে, যদি ডেটার মধ্যে কোনো মিসিং ডেটা না থাকে, যদি কোনো ধরনের আউটলায়ার আলতু ফালতু ডেটা না থাকে, তাহলে ইট লুকস লাইক এ স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালু, নর্মাল কার্ভ। সো নর্মাল কার্ভটা এরকম হয়, যেটাকে আমরা বলি বেল কার্ভ, কারণ বেল শেপ। এটা মাঝখান থেকে যদি লম্বা দাগটা নিই, তাহলে এইখানে আর এইখানে শেপ একে অন্যের মিরর হয়, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা উপরে নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে যাই আর কি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমি শেপটা বের করলাম, এবং এই শেপটা আনার আগে আমি আপনাদেরকে এই গ্রাফের কথা বললাম, এটা বোঝানোর জন্য যে আমরা যখন ডিসক্রিট ওয়েতে যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করব, তার মানে হচ্ছে এই সবগুলো ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির জন্য বা ওই ঘটনাটা ঘটার জন্য আমরা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির ভ্যালু মেজার করি এবং ওইটার উপর আমরা ডিসিশন মেক করি। এবং এখানে আপনি খেয়াল করে দেখবেন, আমার লাস্ট স্লাইডের আগের স্লাইডের যে কন্ডিশন ছিল যে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির ভ্যালু এখানে বেরোবে। তো আমার এইখানে আমি যদি দেখি যে আমার র্যান্ডম ভেরিয়েবল কি কি, র্যান্ডম ভেরিয়েবল 2, 3, 4, 5, 6, তার মানে আমি এখন বলতে পারি বেসড অন মাই র্যান্ডম ভেরিয়েবল probability of x equal to x equal to probability of x, মানে আমি x এর জায়গায় এখন যদি 2 বসাই, তাহলে আমার 2 এর জন্য একটা ভ্যালু আসবে which is this one, 3 বসালে এরকম আসবে, 4, 5, 6 যার যার মতো ইন্ডিভিজুয়াল আসবে। সেকেন্ড যে লজিকটা ছিল সেটা হচ্ছে সবগুলো যোগফল এক হইতে হবে, এবং আপনি যদি এখানের মধ্যে 1/36 থেকে শুরু করে এই 1/36 পর্যন্ত যা যা ভ্যালু আছে সবগুলোকে যদি যোগ করেন, ইউ উইল ডেফিনেটলি গেট 1। ওকে, তো এই প্রবাবিলিটি ম্যাথ ফাংশনটা আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে এক্সপ্লেইন করতে পারি, অ্যান্ড দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কারণ আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিসক্রিট ভ্যালুর ছোট ছোট পার্টের প্রবাবিলিটি বের করছি বেসড অন মাই সিচুয়েশন। এই পর্যন্ত কি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে বলেন? ওকে, থ্যাংক ইউ। সাকিব শাকাওয়াত, আপনার ক্যামেরাটা অফ করতে পারেন। এবার আমরা আসি আমাদের প্রথম ডিস্ট্রিবিউশন, হুইচ ইজ বার্নলি ডিস্ট্রিবিউশন। তো বার্নলি নামে এক ভদ্রলোক, সে এই ডিস্ট্রিবিউশনটার ধারণা দেয়। উনি বলেন যে কোনো একটা প্রবাবিলিটির ঘটনা ইভেন্ট বের করার জন্য আমরা একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট বা একটা সিঙ্গেল ট্রায়ালের উপর বেস করে রেজাল্ট বের করতে পারি, এবং সেক্ষেত্রে 2টা আউটকাম থাকে, আইদার সাকসেস অথবা ফেইলর। সাকসেসকে আমরা টিপিক্যালি 1 হিসেবে বলি, ফেইলরকে আমরা 0 হিসেবে ডিনোট করি।
প্রবাবিলিটি অফ সাকসেস যেই ভ্যালুটা আসবে, ফেলিওর তার অপোজিট ভ্যালু আসবে। অপোজিট মানে হচ্ছে 1 বাকি যেই ভ্যালু থাকবে সেটা 1 দিয়ে মাইনাস করলে বাকি ভ্যালু থাকবে এটা। যেমন আমি যদি বলি সাকসেস হচ্ছে যদি 0.5 হয়, তাহলে ফেলিওর হবে 1 মাইনাস 0.5 বা 0.5। যদি আমার সাকসেস হয় 0.8, তাহলে ফেলিওর হবে 0.2। দ্যাট মিনস probability of failure is equal to nothing but 1 minus probability of success. Simple as that. এবং টোটালটার যোগফল 1 হবে। এখন উনি যে কথা বলছেন যে সাকসেসকে যদি আমরা পি হিসাবে বলি, তাহলে ফেলিওর কিউ হবে 1 মাইনাস পি। এবং এটাকে আমরা সাজাই কিভাবে, আমাদের ফর্মুলেশনটা কি, এই বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনটা যদি আমি ফর্মুলেট করতে চাই, তাহলে আমি কিভাবে সাজাতে পারি, ফাংশন অফ এক্স কমা পি। এক্স হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আউটকাম, হুইচ ইজ এখানে 1 অথবা 0। পি হচ্ছে আমাদের গিভেন ভ্যালু অথবা প্রিভিয়াসলি কোন একটা ভ্যালু যেটা আমি অলরেডি মেজারমেন্ট করে বের করছি। তাহলে ওই ঘটনার প্রবাবিলিটি যদি জানা থাকে, তাহলে সিমিলার একটা ঘটনা সামনে যদি ঘটে, আইদার সাকসেস হবে নাকি ফেলিওর হবে, এটা বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করে থাকি। তো ফর্মুলা আপনার এখন দেখে মানে এটাকে আসলে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, হ্যাঁ, জাস্ট খালি সিম্পল দেখার জন্য। কারণ আমরা এই ফর্মুলা ম্যানুয়ালি ইউজ করব না, জাস্ট খালি বোঝার জন্য আমরা বুঝতেছি। আমরা এগুলো জাস্ট সরাসরি পাইথনে 2 লাইনের কোড দিয়ে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখানে আমার দুইটা আউটকাম, এক্স এর ভ্যালু 0 অথবা 1, এবং এখানে ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি যেটা সাকসেস হবে, সাকসেসকে আমরা বলছি পি টু দি পাওয়ার এক্স ইনটু কিউ টু দি পাওয়ার যেটা ফেলিওর 1 মাইনাস এক্স, ফেলিওরের নাম্বার, জাস্ট এতটুকুই, আর কিছু না। এখন বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা আমরা কোথায় ইউজ করি, আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সিনারিও বললাম, সেই সিনারিওতে আমরা সাকসেস হিসেবে বলতেছি যে একটা ক্যাম্পেইন যখন রান হবে, কেউ যদি আমার অ্যাডে ক্লিক করে বা কেউ যদি আমার প্রোডাক্টটা নেয়, তাহলে সেটাকে আমি একটা সাকসেস হিসেবে কাউন্ট করব। যদি প্রোডাক্টে যদি সে ক্লিক না করে, তাহলে আমি এটাকে বলবো ফেলিওর। তো বার্নৌলি বলতেছে এইভাবে যে আমি যদি আমার প্রিভিয়াস ক্যাম্পেইনে 100টা আউটকামকে যদি আমি চিন্তা করি, এবং ওই 100টা আউটকামের মধ্যে লেটস সে আমি বললাম যে 20 বার সাকসেস হয়েছে, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ সাকসেস পি ইকুয়াল টু 0.2। তাহলে 80 বার তো আর কাউন্ট করে নাই, তো কাউন্ট না করলে সেটা আমার ফেলিওর। তো ফেলিওর মানে হচ্ছে নো ক্লিক অন দ্য অ্যাড, তার মানে 1 মাইনাস পি ইকুয়াল টু 0.8। তখন আমি যদি বলি পরের বার, নেক্সট যদি 101তম বারের কোন একজন ইউজার যদি এটা ক্লিক করবে কি করবে না, বা করলে এটা চান্স কতটুকু, না করলে ওটা চান্স কতটুকু, ওইটা আমরা তখন মেজারমেন্ট করতে পারি এই সিম্পল একটা ইকুয়েশন দিয়ে। এই বার্নৌলি নামে ভদ্রলোক এইভাবে বলছে, এবং আমরা তার মতো করে আমরা পরের ইভেন্টটাকে এস্টিমেট করতে পারি। এটা একদমই সিম্পল একটা জিনিস। দেন এটার কোড, তো কোড এখান থেকে লিখে দেখতে একটু অড দেখায়, এটা আমরা কোড পাইথনে দেখব একটু পরে, বা যদি পসিবল হয় আজকে দেখব, না হলে হয়তো নেক্সট ক্লাসে দেখব। আমি চলে যাচ্ছি হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল, বাই কথাটা হচ্ছে যে 2 বা ততোধিক, 2 বলা হয় বাট তার বেশি আসলে এটাকে মেজার করা হয়। বাইনোমিয়াল যদি আমরা এটাকে এক্সপ্লেন করতে চাই, তার মানে হচ্ছে এক বা একাধিক যদি ইভেন্ট থাকে, তখন সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের জন্য তার প্রবাবিলিটি কেমন হতে পারে সেটা আমরা বের করি। কিভাবে, আগের ইকুয়েশনে আমাদের শুধুমাত্র এক্স ছিল এবং পি ছিল, আমরা এখানে একটা নতুন টার্ম এখানে অ্যাড করি, সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে নাম্বার অফ ইভেন্টস। যেহেতু আমি এখানে বলছি যে মাল্টিপল ইভেন্টস, তার মানে অবশ্যই কয়টা ইভেন্ট হবে এটা একটা কাউন্টিং আমার লাগবে, এই কাউন্টিংটা এন দ্বারা আমরা প্রকাশ করি। সো এখানে এক্স হচ্ছে 0 1 2 3, মানে আমার এই যে র্যান্ডম ভেরিয়েবলস কতটুকু যাবে, এন পর্যন্ত, টোটাল নাম্বার অফ ইভেন্ট। সো এখানে একটা নতুন পার্ট এখানে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কম্বিনেশন এন অফ এক্স। আমরা ছোটবেলায় পড়ছিলাম পারমুটেশন কম্বিনেশন, এটা হচ্ছে কম্বিনেশন এন অফ এক্স ইন্টু আগের মতো সিমিলারলি পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার আগে 1 ছিল, এখন এন মাইনাস এক্স। জাস্ট এতটুকু আপডেট হয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না সিরিয়াসলি? বাকিটা দেখতে পাচ্ছেন? কার সমস্যা হচ্ছে দেখতে? শুধুমাত্র সাকিব, সাকাওয়াত, আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, চট করে লিভ নিয়ে আবার জয়েন করেন কয়েক সেকেন্ডের মধ্যে। এটা হয়তো আপনার এন্ড থেকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে।
তো এই যে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বের করলাম, এখন আমরা এই এক্স, এন এবং পি এই তিনটার মাহাত্ম্য বোঝার চেষ্টা করি। তো এখানে আমার এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, তা আমি কয়টা র্যান্ডম ভেরিয়েবল নিব সেটা আমার ইভেন্টের উপর বেস করতেছি। টোটাল কয়টা ইভেন্ট হবে? এন সংখ্যক ইভেন্ট। তাহলে আমি এনটাও বুঝলাম, এক্সও বুঝলাম। পি কি? পি হচ্ছে আমার প্রিভিয়াস এই ইভেন্টটা যখন ঘটছিল তখন ওইটার সাকসেসের আউটকাম কত পার্সেন্ট হয়েছিল ওইটার ভ্যালু। তো এই তবে এখানে আমার এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা যদি আমি এটাকে ইউজ করতে চাই তাহলে কিছু কন্ডিশন আমাকে মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে প্রত্যেকটা ইভেন্টের দুইটা আউটকাম থাকবে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি ট্রায়াল, একটা হচ্ছে সাকসেস, একটা ফেল। এটা তো আমরা অলরেডি বুঝতেছি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে দ্য নাম্বার অফ ট্রায়াল এন শুড বি ফিক্সড অর ফাইনাইট, মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যাবে, ইনফাইনাইট পর্যন্ত হবে না। সেটা হতে পারে এন এর ভ্যালু 10, 20, 30, 100, বাট একটা সার্টিন নাম্বার পর্যন্ত হবে। দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তো আমি যদি 100 বলি তার মানে 100টা ইভেন্ট করবে এবং 100টা ইভেন্ট কেউ কারোর উপর ডিপেন্ড করবে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ঘটতে হবে। দ্য প্রবাবিলিটি অফ সাকসেস পি ইজ কনস্ট্যান্ট ফর ইচ এন্ড এভরি ট্রায়াল। এইটা আমার ইমিডিয়েট আগে বা আগের দিনে বা অথবা কয়েক বছর আগে করে একটা ইভেন্ট যখন সিমিলারলি ঘটছিল ওইটার প্রবাবিলিটি আমার যদি দেওয়া থাকে সেটা কনস্ট্যান্ট থাকবে ফর ইন ফিউচারের এভরি ট্রায়ালের ক্ষেত্রে। এই কটা কন্ডিশন আমরা যদি মানতে পারি তাহলে আমার জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে বা এই ফর্মুলা ইউজ করে যে কোনো একটা ভ্যালু বা যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করা ইজি হয়। যেমন আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, ধরেন আমি একটা র্যান্ডমলি সিলেক্টেড একটা বক্সের মধ্যে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম বের করতে চাচ্ছি। তাহলে 12টা প্রোডাক্ট আছে, এন হচ্ছে এখানে ফিক্স, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম হতে পারে আমি 3বার চেক করতেছি, তো 3বারের মধ্যে মেবি একবারও আমার ডিফেক্টিভ আইটেম আসে নাই, হয়তো একবার আসছে অথবা 2বার আসছে অথবা 3বারের 3বারই ডিফেক্টিভ আইটেম আসছে। সো আমার এক্স এর ভ্যালু আমার এখানে জানা আছে এবং এই ঘটনার ডিফেক্টিভ আইটেম প্রিভিয়াসলি কতবার হয়েছিল বা ওটার চান্স কতটুকু ছিল ডিফেক্টিভ সেটা আমরা পি ভ্যালু যদি জানা থাকে দেন ইট উইল বি ভেরি ইজি ফর আস টু মেজার দ্য নেক্সট ফিউচার ইভেন্ট, ওইটার পসিবিলিটি। সিমিলারলি ধরেন মার্কেট শেয়ার মার্কেটের মধ্যে র্যান্ডমলি আপনি 15 দিনের ডেটা কালেক্ট করলেন অথবা লাস্ট 30 দিনের ডেটা কালেক্ট করলেন, তাহলে কতটুকু পরিমাণ প্রাইস ইনক্রিজ হচ্ছে, কতবার কেসে হচ্ছে, কত টাইম হচ্ছে বা সেটা হওয়ার চান্স কতটুকু নেক্সট প্রাইসের ক্ষেত্রে, এইটা আমরা বের করতে পারি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এছাড়া বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকলে সেটা কারেক্ট আনসার হওয়ার চান্স বের করতে পারি, অথবা ওয়ার্কাররা বিভিন্ন ধরনের অকুপেশনাল হ্যাজার্ড মধ্য দিয়ে পার করতেছে, তাহলে কতজনের একটা সার্ভে ডেটা নিয়ে সার্ভে ডেটার উপর আমরা ইউজ করতে পারি, অথবা সোসাইটিতে নাম্বার অফ ফিমেল বেবিস বা মেল বেবিস কয়টা হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে, একটা সোশ্যাল সার্ভে আমরা করতে পারি। এরকম অনেক ধরনের সার্ভে ছাড়াও বিভিন্ন ধরনের প্রিভিয়াস ডেটার উপর বেস করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা জাস্ট কিছু আমি থিওরি, আমি জাস্ট এক্সাম্পলের বললাম, অ্যাপ্লিকেশনের কথা বললাম, একটু ম্যাথমেটিক্যালি আমরা বোঝার চেষ্টা করি। ধরেন একটা মাল্টিপল চয়েস কোশ্চেন যেটার 5টা আনসার এ বি সি ডি ই, এবং এই মাল্টিপল চয়েস এক্সাম পেপারে 20টা কোশ্চেন আছে, 1 2 3 4 করে 20টা কোশ্চেন আছে, এবং ওখানে 5টা আনসার মানে 5টা অপশন থাকবে, একটা কারেক্ট আনসার থাকবে। তার মানে আমি যদি বলি যে কারেক্ট আনসার হওয়ার চান্স হচ্ছে 1/5 বা 0.2, তাহলে তো এটা ভুল বলা হচ্ছে না, তাই না? যে কোনো কেসে আমার পি ভ্যালু সেম, আপনি 1 নাম্বার কোশ্চেন বলেন আর 20 নাম্বার কোশ্চেন বলেন, সব কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু 5টা অপশন থাকতেছে এবং এটার চান্স হচ্ছে কারেক্ট আনসার হওয়ার চান্স হচ্ছে পি ইকুয়াল টু 0.2। ওকে ফাইন। এখন আপনি যদি বলেন যে ওকে আমি যদি 20টার মধ্যে 5টা কারেক্ট আনসার হবে, এটার চান্স কতটুকু আমি যদি বের করতে চাই, তাহলে আমি কি করব? তখন আমি করব কি যে প্রবাবিলিটি x ইকুয়াল টু এখানের মধ্যে বলবো 5, তারপর ফর্মুলা অনুযায়ী 20 থেকে 5 1/5 টু দি পাওয়ার হচ্ছে এখানে 5 1 মাইনাস সরি 5 না, এটা হচ্ছে আপনার হচ্ছে কত, হ্যাঁ 1 মাইনাস 0.2 টু দি পাওয়ার n মাইনাস 5। তার মানে আপনি যদি এখানে x এর জায়গায় 5 6 7 বসান, আপনি কিন্তু বলতে পারবেন যে ঠিক অতগুলো কোশ্চেন কারেক্ট হওয়ার চান্স কতটুকু, বা এটাকে আমরা হ্যাঁ ওই যে প্রবাবিলিটি যেটা আসছে 0.2 এটা হলো প্রিভিয়াস ডেটার উপরে না, প্রিভিয়াস বলতে কি যে মানে এটা তো আমি আগের এক্সাম্পলের ক্ষেত্রে আপনাকে বলছি, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি বলি যে একটা কোশ্চেন একটা পার্টিকুলার এমসিকিউ, এটার 5টা আনসার অপশন, এর মধ্যে একটা কারেক্ট আনসার, তাহলে সাকসেস কত 1/5। জি, এটা যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে একই, যদি 5টা করে অপশন থাকে।
সো এইভাবে আমরা ওই পার্টিকুলার একটা পজিশনের ভ্যালু বা ওটা প্রবাবিলিটি বের করতে পারি। তো এখানে প্রবাবিলিটি আমরা মূলত দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে হয়তো কোনো একটা পার্টিকুলার পজিশনের প্রবাবিলিটি, যেমন আমি যদি এক্স্যাক্টলি বলি যে হ্যাঁ আমার 20টা কোশ্চেনের মধ্যে ঠিক 8টা কোশ্চেন বা 8 নাম্বার কোশ্চেন কারেক্ট হবে, এটার চান্স কতটুকু, এটা ধরেন এক ধরনের প্রবাবিলিটি। আরেকটা হচ্ছে যে আমার 20টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন হবে, 8টা কোশ্চেন কারেক্ট হবে, এটার চান্স কতটুকু। যদি আমি বলি যে আমি এই 20-এর মধ্যে 8 পাবো, তার মানে আমাকে অবশ্যই এটা কাউন্ট করতে হবে যে 1 2 3 4 করে 8 নাম্বার কোশ্চেন, বা এর মাঝখানে র্যান্ডমলি 8টা কোশ্চেনও হতে পারে। 8টা সাকসেসফুল আনসারের উপর বেস করে আমি তখন বলতে পারবো, মানে যদি হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে আমি 20-এ 8 পাবো। তখন সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সামেশন বের করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের। 1 নাম্বার ইভেন্ট এটার সাকসেস প্রবাবিলিটি, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সবগুলো 8টার ইভেন্টের সাকসেস বা প্রবাবিলিটি বের করে যখন আমরা যোগ করব, তখন আমরা এটা বলতে পারবো যে হ্যাঁ আমি 20-এর মধ্যে 8 পাবো বা 10 পাবো। তো আমরা প্রবাবিলিটি দুইভাবে বের করি, হয় একটা সিঙ্গেল পজিশনের একটা পয়েন্ট, একটা সিঙ্গেল ইভেন্টের প্রবাবিলিটি, অথবা কিউমুলেটিভ প্রবাবিলিটি। এখন কিউমুলেটিভ প্রবাবিলিটি কি? এই বাম পাশ থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত যে অংশটুকু আমি কভার করতেছি, এখানে দেখাচ্ছি শেডেড অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের সাকসেস এরিয়া। এই এরিয়ার প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত পুরোটার প্রবাবিলিটি 1, 1-এর বাইরে তো যাচ্ছে না। এখন আমি যদি বলি যে 0 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে 20 নাম্বার কোশ্চেন, 20টা কোশ্চেনের আনসার কারেক্ট করলে আমি 20-এ 20 হাইয়েস্ট মার্ক পাবো ম্যাক্সিমাম, আর যদি 0 করি তাহলে আমি ফেল করব। এখন আমি বললাম যে 8টা কোশ্চেন আমি 20-এ 8 পাবো, তার চান্স কতটুকু? তার মানে আমার 1 2 3 4 করে 8টা কোশ্চেন আমাকে সাকসেস হইতে হবে। তাহলে এই সাকসেসের অংশটুকু যদি আমি এভাবে গাঢ় করে দিই, তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার সাকসেস এরিয়া, যেটাকে আমরা বলি এরিয়া আন্ডার দ্য কার্ভ। মানে এই কার্ভের অংশটুকু, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের কার্ভের নিচের অংশটুকু হচ্ছে আমাদের সাকসেস এরিয়া। এই এরিয়াটা যখন আমি প্রবাবিলিটি বের করব, তখন এটা হচ্ছে আমার কিউমুলেটিভ প্রবাবিলিটি। তার মানে প্রত্যেকটাকে কিন্তু আমি যোগ করতেছি, এমন না যে র্যান্ডমলি এখানকার প্রবাবিলিটি বের করতেছি, তা না। শুরু থেকে শুরু করে 8 পর্যন্ত পুরোটাকে আমি যোগ করে করে যাচ্ছি। তো আমরা তো কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা এইভাবে বের করি। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন কোন একটা গ্রামে বা কোন একটা কমিউনিটিতে হচ্ছে একটা কমিউনিটি হসপিটালের মধ্যে একটা নতুন চাইল্ড বর্ন হইল। তো এখন ওই জায়গাতে আপনার জেনারেল কেসে বা প্রিভিয়াস ডেটা দেখা গেছে যে ওই এলাকায় ছেলে সন্তান হয় তার চান্স হচ্ছে 2/5। তার মানে যদি 5টা সন্তান জন্মগ্রহণ করে এর মধ্যে 2 জন ছেলে হয়, তার মানে আমি যদি বলি প্রবাবিলিটি অফ বয় হওয়ার চান্স হচ্ছে 2/5। এটাকে যদি আমি সাকসেস হিসেবে চিন্তা করি, তাহলে প্রবাবিলিটি অফ বয় হওয়াটাকে যদি সাকসেস হয়, তাহলে সাকসেস হচ্ছে 2/5। তাহলে প্রবাবিলিটি অফ ফেইলিওর বা প্রবাবিলিটি অফ গার্ল হওয়ার চান্স কত হবে? 3/5। ওকে, তাহলে এইটা আমার প্রিভিয়াস ডেটা থেকে আমি এটা পাচ্ছি। এখন কোন একটা সার্টেন দিনে 4 জন নিউলি চিলড্রেন জন্মগ্রহণ করলো একটা কমিউনিটিতে, কোন একটা দিনে জন্মগ্রহণ করলো। এখন ধরেন আমি ওখানে কয়টা সংখ্যা বা কয়টা ছেলে কয়টা মেয়ে আই ডোন্ট নো, বাট আমি চাইলে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা দিয়ে আমি কিছু চান্স প্রবাবিলিটি বের করতে পারি। কিভাবে? ধরেন আমি এখানের মধ্যে 3টা সিচুয়েশনের চিন্তা করলাম, 3টা কেস। একটা কেস হচ্ছে 4টাই ছেলে সন্তান হবে, আরেকটা কেস হচ্ছে যে কোনো ছেলে সন্তান হবে না, 4 জনই মেয়ে হবে। 3 নাম্বার কেস হচ্ছে এক্স্যাক্টলি একটা ছেলে সন্তান হবে, বাকি 3টা মেয়ে হবে। এখন আমি এটাকে কিভাবে সলভ করব বা এই কেসগুলোর আনসার কিভাবে পাবো? আমার মূলত এখানে দরকার 3টা জিনিস। প্রথমত যে আমি ডিফাইন করব যে কোনটাকে আমি সাকসেস ধরতেছি। ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম ক্রিকেটাররা যখন মাঠে খেলা শুরুর আগে টস করে, তখন কিন্তু উপরে যখন কয়েনটা ঘুরতে থাকে তখন কাউকে না কাউকে কিন্তু কোনো একটা ক্যাপ্টেনকে কল করতে হয়। সো আমাকে ফার্স্টে কল করতে হবে আমি কোনটাকে সাকসেস ধরতেছি। বয় হওয়াটাকে আমি সাকসেস ধরতেছি, নাম্বার 1 ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ, প্রিভিয়াস কোনো ডেটা আমার কাছে আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। বয় হওয়াটাকে সাকসেস হিসেবে যদি বলি তাহলে 2/5 হচ্ছে সাকসেস। 3 নাম্বার কাজ হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল বের করা।
তার মানে আমি যদি বয়কে সাকসেস হিসেবে চিন্তা করি, তাহলে আমি টোটাল কয়জন চিলড্রেন? 4টা চিলড্রেন। তার মানে ম্যাক্স যদি 4টা হয়, তাহলে হইতে পারে 4টাই ছেলে সন্তান, 3টা ছেলে সন্তান, 2টা ছেলে সন্তান, 1টা ছেলে সন্তান, 0 ছেলে সন্তান। নেগেটিভ তার পসিবল না, তাই না? আর ম্যাক্স হচ্ছে 4টা, এখানে তার 5 জন জন্মগ্রহণ করে না, 4 জন জন্মগ্রহণ করছে। তার মানে আমার র্যান্ডম ভেরিয়েবল এখানে 0 থেকে 4 পর্যন্ত। এই 3টা জিনিস আপনি যদি বের করতে পারেন, তারপরে এ বি সি 3টা কেস কেন, আরো 10টা কেস আপনার সামনে আনলো, কোনো ব্যাপার না, ধামধুম করে বের করে ফেলবেন। এখন আমরা একটা একটা কেস সলভ করি। আচ্ছা, কেস সলভ করার আগে আমাকে এটার ফর্মুলেট করে নিতে হবে। আমার যে মেইন ইকুয়েশন, ইকুয়েশনটাকে ফর্মুলেট করব। তা আমাদের মেইন ইকুয়েশনটা কি ছিল? মেইন ইকুয়েশন ছিল যে এরকম, যে ফাংশন অফ এক্স কমা এন কমা পি ইকুয়াল টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আর ও আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি। ওয়েট, আগে একটা কম্বিনেশন করতে হবে, ছোট্ট একটা কম্বিনেশনে কাজ করতে হবে। সেটা হচ্ছে এন সি এক্স, তারপর ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, এখন আমি এটা বারবার শিখাইতে বা করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে। আপনার এটা শুরুতে মুখস্থ নাও হইতে পারে, ডোন্ট ওয়ারি, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। আমরা করব কি, যে আমাদের যেগুলো দেওয়া আছে এটাকে আমরা এখানে বসায় ফর্মুলেট করব। এখন দেখেন, এক্স এর ভ্যালু কিন্তু এখানে 0 থেকে 4 পর্যন্ত। কোনটা বসবে সেটা কিন্তু আপনি ডিফাইন করবেন আপনার কোশ্চেন বা আপনার অবজেক্টিভের উপরে। সো এক্সটা এক্স এর মতো করে আমরা রেখে দিচ্ছি। এন কত? এন তো ফিক্স, 4টা বাচ্চা জন্মগ্রহণ করছে, তাহলে এন হচ্ছে এখানে 4। পি কত? পি তো ফিক্স, 2/5। এবার আমরা এই ইকুয়েশনে এদেরকে বসাবো। বসানোর পরে আমার যখন এটা ফর্মুলেট করা হয়ে যাবে, শুধুমাত্র দেখেন একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু। এখন আপনি আপনার ওই যে কেসগুলো আছে, কেস অনুসারে আপনি এক্স এর ভ্যালু এখানে ইনপুট দিবেন। তার মানে আমি আমার ফাংশনটা আগে রেডি করে ফেলছি। এবার এই ফাংশনের মধ্যে জাস্ট খালি এক্স এর ভ্যালুটা ইনপুট দিব, সাথে সাথে আমাকে আউটকাম দিয়ে দিবে। প্রথম কোশ্চেনটা ছিল অল দ্য 4 চাইল্ড উইল বি বয়েস হবে। তাহলে পি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, তাহলে আপনি এখানে এক্স এর জায়গায় 4 বসান। জি বলেন সাকিব সাকাওয়াত প্লিজ। স্যার ডাটা সায়েন্সের সাথে আমরা যখন কাজ করব প্র্যাকটিক্যালি, ওটার সাথে এটাকে কিভাবে কাজে লাগাবো ওটা যদি একটু দেখাতেন, কারণ থিওরিটা মানে একটু টাফ লাগতেছে প্রথমে। আনফরচুনেটলি আজকের ক্লাসটা আসলে থিওরি ক্লাসই পড়ে গেছে। আমি জানি এটা হারানোটা খুব স্বাভাবিক, এবং আজকের ক্লাস দেখার পর অনেকে হয়তো চিন্তা করবেন যে ধুর ছাতা আছে, ডাটা সায়েন্স করবোই না। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু এটা রেগুলার শিডিউলের ক্লাস, এজন্য এটা আজকে পড়ে গেছে, আনফরচুনেটলি পড়ে গেছে। এর আগের যে 3টা ক্লাস ছিল, আমি জানি না আপনাদের মধ্যে কারা কারা এর আগের 3টা ক্লাস দেখছেন, বাট আগের 3টা ক্লাস একটু ইজিয়ার ছিল এবং ওখানে কোড টোড দেখাইছিলাম। আর আপনার পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো কোথায় অ্যাপ্লাই করব, এটা কিন্তু আমি আজকে ক্লাসের শুরুতে প্রথম 2-3টা স্লাইডে আমি অলরেডি কিছু এক্সপ্লেন করছি, থিওরিটিক্যাল কিছু ব্যাপারে এক্সপ্লেন করছি। এছাড়া আপনি যদি এটাকে হ্যাঁ রাইট, এটা হতে পারে, বাকিদেরকে আমি অলরেডি শুরুতে কিছু এক্সপ্লেন করছি যে আমরা বাস্তব লাইফে কোথায় কোথায় ইউজ করতে পারি। আচ্ছা, এই জন্য কিন্তু ক্লাসে থাকতে হয়, বুঝছেন, ক্লাসে রেগুলার থাকতে হয়। এবং মানে আমি এটা তো আসলে বাকিদের কথা বলছি, মানে আপনার জন্য না, এটা হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য, কি পেইড স্টুডেন্টের জন্য। ক্লাসে রেগুলার থাকলে শুরু থেকে থাকতে হয়, তাহলে সব বোঝা যায়। তো আচ্ছা, এখানে বাকি আচ্ছা বাকি যারা যারা আছে, হ্যাঁ, তাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে, লাইক লিমন, মানে আমাদের যে যারা আছে, আরমান, ইশিতা, নাফি। না ভাই, এটা তো বেশ ভালোই লাগছে বাইনোমিয়াল। আচ্ছা, সবই ভালো লাগবে, সমস্যা নাই। হ্যাঁ, আমি যতটুকু সময় চেষ্টা করতেছি আপনাকে সহজে বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমি যদি, আমার তো এখানে ফর্মুলেট করা হয়ে গেছে, তাই না? একটা ফাংশন যখন আমি ফর্মুলেট করে ফেলবো, তখন আমার শুধুমাত্র এক্স এর ভ্যালুটা বসালে আমি আনসার পেয়ে যাব। প্রথম ব্যাপারটা কি ছিল, যে 4টাই ছেলে সন্তান, 4 বসান, 4 বসানোর পর আসলে কত, 0.0256। তার মানে 2.56% চান্স যে ওই কমিউনিটিতে ওই পার্টিকুলার দিনে যে সন্তান জন্মগ্রহণ করছে, যে 4 জন, তার মধ্যে 4টাই ছেলে সন্তান হবে, তার চান্স হচ্ছে 2.56%। এবার যদি আমি সেকেন্ড কোশ্চেনটা বলি, নো বয়েস, তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0। এবার 0 যদি বসাই, তাহলে সেক্ষেত্রে আমি পাবো 0.1296।
দ্যাট মিনস 12.96% চান্স যে ওই কমিউনিটিতে ওই দিন পার্টিকুলার ডেতে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে না। এক্স্যাক্টলি 1 বয় যদি হয় তাহলে x=1, তাহলে আমরা পাচ্ছি কত 0.3456। তার মানে একটা ছেলে সন্তান হবে, বাকি 3টা মেয়ে সন্তান হবে, তার চান্স 34.56%। সো এইভাবে আমরা এই সিচুয়েশনে এই জিনিসটা বললাম। আবার এটা চাইলে আমরা অন্য যে কোনো সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি বলি যে ডিফেক্টিভ আইটেমের ক্ষেত্রে, কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আবার ধরেন আমি যদি বলি যে কোন একটা পার্টিকুলার কি বলে যে আপনার সেলসের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে আমার এতগুলো প্রোডাক্ট, ধরেন আমার 100টা প্রোডাক্ট আমি হচ্ছে পাঠাইলাম, হ্যাঁ, এবার 100টা প্রোডাক্টের মধ্যে আমি আমার প্রিভিয়াস ডেটার উপরে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, এই 100টা প্রোডাক্ট নেক্সট 3 দিনে কয়টা সেল হইতে পারে। তখন কিন্তু আমরা এই টাইপেরই ইকুয়েশন ইউজ করবো, নট এক্স্যাক্টলি এইভাবে আমরা লিখবো, বাট ওইটা তখন ইকুয়েশনটা একটু কমপ্লেক্স হবে, তো ওটা লেখার দরকার নেই, এটা আমরা পাইথনের ফাংশন দিয়ে আমরা বের করতে পারবো, ওটা সহজেই বের করা যাবে। জাস্ট এটা কনসেপচুয়ালি বোঝানোর জন্য আপনাকে আমি ছোট্ট একটা মানে খুব ডাউন টু আর্থ হিসেবে খুব কমন একটা এক্সাম্পল দিলাম এবং কিছু বাচ্চাদের লেভেলের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। নট এক্স্যাক্টলি যে এই এক্সাম্পলটা আপনার বাস্তবিক করতে কাজে লাগবে, বাস্তবিক করতে কাজে লাগবে যখন আপনি একটু রিয়েল ওয়ার্ল্ড টাইপের ঘটনা নিয়ে আপনি যাবেন, এবং সেটা আপনি ওই সেলসের ক্ষেত্রে বলেন, মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, অথবা ধরেন ফাইন্যান্সিয়াল কোন একটা ব্যাংকিং সেক্টরে বলেন, অন্য যে কোনো সেক্টরে আমার সিচুয়েশনটা কিন্তু কাছাকাছি এরকমই হবে। নট এক্স্যাক্টলি কথাটা এরকম হবে, বাট আমার কিন্তু এখানে যেই প্যারামিটারের কথা বলেন, এই প্যারামিটার কিন্তু ঘুরে ফিরে ওটার মতোই আপনাকে তৈরি করতে হবে, ওটার মতোই থাকবে। তখন আপনার ক্যালকুলেশন করাটা বা প্রোগ্রাম লেখাটা, ফাংশন রেডি করাটা কিন্তু ইজি হয়ে যাবে। তো আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই, আরেকটা এক্সাম্পল ধরেন আপনি একজন মার্কেটিং ম্যানেজার, আপনি কিছু প্রমোশনাল ইমেল সেন্ড করতেছেন আপনার 100 জন কাস্টমারকে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনি এটা জানেন বা আপনার টিম আপনাকে বলছে যে স্যার প্রিভিয়াস আপনার এক্সপিরিয়েন্স আমি দেখছিলাম, সেটা হচ্ছে এই ধরনের প্রমোশনের রিপ্লাই দে এটার চান্স খুবই কম, 0.2 বা 20%। এখন আপনি একটা মডেল তৈরি করতে যাচ্ছেন একটা প্রবাবিলিস্টিক ভ্যালু বের করার জন্য, যে এই 100টা কাস্টমার থেকে আমি যদি ইমেল দিই তাহলে 25টা পজিটিভ রেসপন্স আসতে পারে, তার চান্স কতটুকু। আমি বলতেছি না 25টা রেসপন্স আসতেই হবে, বাট যদি আসতে হয়, যদি আসতে চাই আমি যদি চাই যে 25টা রেসপন্স আসুক, ধরেন আমি হচ্ছে আল্লাহ করতেছি আল্লাহ 100টার মধ্যে যেন 25টা অ্যাটলিস্ট আসে, তা আমি আগে একটু বের করার চেষ্টা করি যে এই ধরনের কেসে আমার 25টা রেসপন্স যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে এটার চান্স কতটুকু হতে পারে। তো এখানে আমার এন হচ্ছে টোটাল কাস্টমার। আমি তো মাঝে মিস করতে পারছি যে এই টাইপের প্রবলেম হলে বা এই টাইপের প্রবলেম হোক বা ডেটা দেখে আসলে কিভাবে বুঝবো যে এখানে বাইনারি অ্যাপ্লাই করতে হবে? ও আচ্ছা, গুড কোশ্চেন। এটা হচ্ছে যখন আপনার লিমিটেড নাম্বার অফ কাস্টমার্স থাকবে বা লিমিটেড নাম্বার অফ এন থাকবে, যদি এমন হয় যে আপনাকে ওই ইভেন্টটা একবারই মাত্র করতে হচ্ছে, বা ধরুন একজন কাস্টমার যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা বানানো ডিস্ট্রিবিউশন। আর যদি আমার এখানের মধ্যে দেখি যে আমার নাম্বার অফ এন বা হচ্ছে আমি আমার নাম্বার অফ ইউজার হইতে পারে, কাস্টমার হইতে পারে, নাম্বার অফ প্রোডাক্ট হইতে পারে, মাল্টিপল যখন থাকবে তখন সেটা আপনি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমি করব। মোস্ট অফ দ্য কেসে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা করি, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা করি। মানে লিমিটেড এন থাকে সেখানে বাইনারি, মানে এন যেখানে আমি জানতে পারছি যে এইটাই ফিক্স, এনটা ফিক্স, লিমিটেড থাকবে, মানে এটা ফাইনাইট থাকবে। আমরা এর আগে কিন্তু একটা কন্ডিশন এখানে দেখে আসছি, হ্যাঁ, এখানে কিন্তু বলা আছে কন্ডিশনের মধ্যে এন কিন্তু এই ট্রায়ালটা ফিক্স থাকবে। আমি যদি 100 জনকে পাঠাই, 100 হচ্ছে আমার জন্য একটা ফিক্স নাম্বার, ঠিক না? তাহলে তো প্র্যাকটিক্যাল লাইফে মানে এটা ইউজটা অনেক বেশি। হ্যাঁ, তো হিউজ পরিমাণ ইউজ আছে। যদি আমি এই কনসেপ্টটাকে যদি আমি ইউজ করে যদি আমি কোনো মডেল তৈরি করতে চাই, তখন কিন্তু আমাকে এখান থেকে কিন্তু আসতে হবে। ওকে, সো ওকে, তারপরে আমরা এই না ইকুয়াল টু 100 লিখলাম। আর আমি ওই যে প্রিভিয়াস যে রেসপন্স আমার হচ্ছে এমপ্লয়ি বলতেছে যে বস এরকম, আমরা যখন এর আগে মেল দিয়েছিলাম তখন তো এটার রেসপন্স হচ্ছে মাত্র 20%। সো পি ইকুয়াল টু 0.2, যেটা আমার সাকসেস, যে কাস্টমার পজিটিভ রেসপন্স করছে, দ্যাট উইল বি মাই সাকসেস। তাহলে আমরা সেক্ষেত্রে যদি বের করি যে কে একটা ভ্যালু ধরলাম যে
পজিটিভ রেসপন্স জন্য, কে না এখানে আসলে এক্সও আমরা বলতে পারি, তখন সেক্ষেত্রে আমাদের ফর্মুলেশনটা কিরকম হবে, ফাংশন অফ 25টা রেসপন্স অ্যামাং 100 রেসপন্স বাই গিভেন দ্য প্রিভিয়াস সাকসেস রেট অফ 0.2 ইজ ইকুয়াল টু 100 থেকে 25 কম্বিনেশন ইন্টু probability of x 25 into probability কি যেন ছিল এখানের মধ্যে, হ্যাঁ 2/5 x 2/5, তো এটা তো সাকসেস। তো সাকসেস যদি আমার হয়, আমার তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কিরকম, ইন্টু সাকসেস কত আমি বলছি 0.2, ওকে ফাইন, 0.2 টু দি পাওয়ার x 25 ইন্টু ফেইলর 0.8 টু দি পাওয়ার n মাইনাস x, তাহলে 100 মাইনাস 20। এই যে ভ্যালুটা আমি এখন পাবো, আমি জানি না কি ভ্যালু আসবে, যদি পাই তাহলে দ্যাট উইল বি মাই পার্সেন্টেজ অফ সাকসেস, অথবা পার্সেন্টেজ দ্যাট এক্সপ্লেইনস যে কাস্টমার অ্যাকচুয়ালি রেসপন্স করতে পারে কি পারে না, কতটুকু পারবে, পারার চান্স কতটুকু। সো এটা আমরা মার্কেটিং পার্সপেক্টিভে বললাম, সেলস এর পার্সপেক্টিভে বলতে পারি, অন্যান্য যে কোনো ধরনের ডেটার ক্ষেত্রে পার্সপেক্টিভে আমরা এটাকে ম্যাচ করতে পারি, কনসেপ্টটাকে ম্যাচ করতে পারি। কোডটা আমরা পরে দেখব। ওকে, আমরা এবার পরেরটা আসি, সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। সো আমি পয়সন ডিস্ট্রিবিউশন আর হচ্ছে এটার কিছু এক্সাম্পল, আর তারপর হচ্ছে জিওমেট্রি ডিস্ট্রিবিউশন, এই দুইটা ডিস্ট্রিবিউশন দেখানোর পরে পার্ট 2টা আজকে আসলে পসিবল হবে না। আমি মানে যদি আপনারা যারা নতুন আছেন তাদের সাথে যেহেতু আমি একটু কথাবার্তা বলবো, সেই জন্য একটু পার্ট 2টা হাত দিব না, আমি জাস্ট দুইটা পার্ট দিয়ে শেষ করব। আর আপনারা যারা আছেন আমাদের 2409 এর পার্ট 2 এবং অন্যান্য জিনিস হচ্ছে আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে করব। যদিও লাস্ট দুইটা ক্লাস আপনাদের শিডিউলে এমনভাবে পড়ছে যে শিডিউলে ডেমো ক্লাসগুলো পড়ে গেছে। আজকে আসলে এই শিডিউলে ডেমো ক্লাস, আমার এই ক্লাসটা হওয়ার কথা ছিল না, মানে হচ্ছে লিমন বা নাফি আপনারা তো চিন্তা করতেছেন যে ভাই রবিবার দিনও এটা ডেমো ক্লাস বানাইছে, হ্যাঁ 2 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসটা 1 ঘন্টার কম শেষ করছে, আজকে একই রকম। আজকে আসলে মাহবুবের ক্লাস হওয়ার কথা ছিল শিডিউল অনুসারে, বাট মাহবুব আসলে সিক, একটু ফুড পয়জনিং হয়েছে, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে, ডাক্তারের কাছে ছিল সন্ধ্যাবেলা। আমি যখন গ্রুপে অ্যানাউন্স করছি যে আজকে মাহবুবের ক্লাস হবে, তার কিছুক্ষণ পর মাহবুব আমাকে বলছে যে ভাইয়া আমি তো দেখলাম আপনি গ্রুপে লিখছেন, কিন্তু আজকে আমি ক্লাস নিতে পারবো না। মানে ওইটা হচ্ছে ওর আরেকটা ব্যাচের 2410 ব্যাচের মেশিন লার্নিং এর ওই ব্যাচের ক্লাস। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আবার জানাই দিই, তাহলে ওরটা বাদ দিয়ে আমাদের তো আরো অন্যান্য যে ব্যাচগুলো আছে সেই ব্যাচ থেকে একটা ব্যাচ আমি ঢুকাই দিই। এখন বিষয়টা হচ্ছে যে অন্য যে ব্যাচগুলো চলতেছে ওখানে একটাতে চলতেছে এক্সেল আর একটা চলতেছে এসকিউএল, একটা নাজিমের ক্লাস, একটা হচ্ছে ইয়ার ক্লাস, ওই যে প্রতির ক্লাস। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যেহেতু কোর্স হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, আমি যদি এখন আপনাদেরকে এক্সেল এসকিউএল এর ক্লাস, যেটা আমাদের সিলেবাসে নাই, ওই ক্লাসে ঢুকালে লাভ আছে? এই জন্য আমি আপনাদেরকে এই স্ট্যাটসের কোর্স, মানে এই কোর্সের ক্লাসের মধ্যে ঢুকাইছি। এখন এই মুহূর্তে কিন্তু বাকি অন্যান্য ক্লাসগুলো কিন্তু চলতেছে, শুধুমাত্র মাহবুবের ক্লাসটা আজকে অফ আছে, ও সিক বলে, না হলে মাহবুবের ক্লাসে আপনারা আজকে পাইতেন। তবে সমস্যা নাই, ওই ইউটিউবের লিঙ্কের মধ্যে মাহবুবের অনেকগুলো ভিডিও আছে। ইভেন আজকে হচ্ছে আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে একটা লিস্ট অফ ভিডিওস দিব, 10 থেকে 12টা ভিডিও, এগুলো সবই ইউটিউবে অ্যাভেলেবেল, ফ্রি ভিডিও। জাস্ট আপনাদের যাতে খুঁজে বের করতে কষ্ট না হয়, তাদেরকে আমার টিম থেকে আমি 10টা লিঙ্ক আপনাদেরকে দিব, যেগুলো আপনার স্ট্যাটস, পাইথন এবং মেশিন লার্নিং রিলেটেড 10টা ভিডিও। তাহলে আপনার ওই ভিডিওগুলো আজকে কালকে পরশু দেখে নিতে পারবেন। আর কোর্স বিষয়ক যে কথাগুলো আলোচনা করব, এগুলো আরো ডিটেলসে, আরো ইনডেপথে আমরা শুক্রবার দিন 9টা বা 9:30টার দিকে বসবো, ওই দিন আমরা ডিসকাশন করব নতুন ব্যাচে যারা এই মুহূর্তে আসেন এখানে তাদের জন্য। তো আমি আবার ক্লাস চলে যাচ্ছি। এখন আমরা আসি হচ্ছে এই যে পয়সন ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা নিয়ে। ওকে, তো পয়সন ডিস্ট্রিবিউশনটা কনসেপ্ট বোঝার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে অনেক ঘটনা তো দেখি, কিন্তু এরকম অনেক ঘটনা আমরা দেখি যেগুলা খুবই অল্প সংখ্যক বার ঘটে বা খুব রেয়ার কেসে ঘটে। যেমন ধরেন আমি যদি বলি যে মানে রাইট নাও এখন কিন্তু ওয়ার্ল্ডের আকাশে কয়েকশো বিমান এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে, এবং প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে হাজার হাজার ফ্লাইট যাচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কয়টা? সারা বছরে 1টা কি 2টা। তার মানে এটা কি অ্যাক্সিডেন্ট হওয়াটা রেয়ার কেস। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
আপনার মতো এরকম আরো কয়েকশো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আকাশে পাখি কাক অনেক কিছুই আছে। এখন ধরেন আপনার শার্টের উপরেই পাখি কাজ করে দেবে, ঠিক আছে, আপনার শার্টের উপরে হচ্ছে সুন্দর কাজটা করে দিবে, এইটা কিন্তু একটু রেয়ার একটা ব্যাপার। কারণ আপনি হাঁটতেছেন, আপনার পাশে একটা লোক, তার পিছনে একটা লোক, এত লোক থাকতে আর উপরে আকাশে অনেকগুলো পাখি আছে, একটা না অনেকগুলো পাখি, বা হইতে পারে একটা দুইটা পাখি হইতে পারে, র্যান্ডমলি কেন আপনার উপরে পড়বে? আপনি তো বলবেন যে আমি খুবই লাকি ভাই, আমার গায়ের মধ্যে পাখি কাজ ছেড়ে দিছে, বাট ইটস এ রেয়ার কেস, তাই না? এরকম খুব কমই ঘটে। বা ধরেন আমি যদি বলি যে আপনি একটা বই পড়তেছেন, একটা উপন্যাস পড়তেছেন বা একটা গল্পের বই পড়তেছেন, ওই গল্পের বইয়ের প্রত্যেকটা পেজেই একটা করে বানান ভুল, হুইচ ইজ ভেরি রেয়ার, ভেরি উইয়ার্ড, তাই না? এই ধরনের উইয়ার্ড যে কেসগুলো ঘটে, রেয়ার কেসে যে কেসগুলো ঘটে, ওই ধরনের কেসগুলোকে হ্যান্ডেল করার জন্য, ওই ধরনের কেসগুলোকে মানে প্রবাবিলিস্টিক ওয়েতে কোয়ান্টিফাই করার জন্য আমরা একটা স্পেশাল ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি, যার নাম হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। বুঝছেন? আমি পয়সন ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে যাওয়ার আগে আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বললাম, যাতে আপনারা একটু মনে মনে একটু ভিজুয়ালাইজ করতে পারেন যে আচ্ছা কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা কোন ঘটনাকে পয়সন ডিস্ট্রিবিউশন বলতে পারি। আপনার মধ্যে কি বলতে পারবেন যে আমি 3টা এক্সাম্পল দিলাম, আরো কোন এক্সাম্পল দেন তো যে ভাইয়া এটা খুবই কম ঘটে, রেয়ার কেস, 2-1জন এক্সাম্পল দেন তো। আর কি কি আমরা বলতে পারি এটাকে মানে রেয়ার ঘটনা বলতে পারি? আরমান, দীপ, লিমন, একটু চিন্তা করেন তো, 1 মিনিট চিন্তা করেন যে কোন ঘটনাকে আমরা এরকম কোন একটা রেয়ার ইভেন্ট হিসেবে বলতে পারি। আপনারা কি আসলে চিন্তা করতেছেন, নাকি ইচ্ছা করে আপনারা বলতেছেন না, নাকি বুঝতেছেন না? উত্তরা থেকে মতিঝিল বাসে আধা ঘন্টায় চলে। রাইট। এখন দেখেন এই ঘটনা কিন্তু ইম্পসিবল না, পসিবল। কবে? ঈদের সময়, রোজার ঈদে, কোরবানি ঈদে উত্তরা থেকে মসজিদ আপনি আধা ঘন্টা যেতে পারবেন। এটা কিন্তু একটা রেয়ার ঘটনা। 365 দিনের মধ্যে আপনি 2 দিন বা 3 দিন এই সুবিধাটা পাবেন যদি আপনি ঢাকায় থাকেন। যদি আপনি ঈদ উপলক্ষে যদি গ্রামের বাড়িতে না যান, ঢাকায় আপনি থাকলে এই সুবিধা পাবেন। আরেকটা এক্সাম্পল দিই, এই রাস্তা রিলেটেড একটা এক্সাম্পল দিই। ধরেন বিজয় সরণি। এখন ধরেন বিজয় সরণির মোড়ে 2টা বাস বা ট্রাক একসাথে কলাপস হয়ে মানে মানুষজন মারা গেছে, হতাহতের ঘটনা ঘটছে। এটা খুব রেয়ার কেস না? কারণ বিজয় সরণির মতো একটা ক্রাউডেড একটা জায়গায় হাই স্পিডে 80-120-এ কোন গাড়ি যাবে? গাড়ি তো ঢুকতেই পারে না, মানে গাড়ি তো পাসই করতে পারে না, জ্যামে আটকায় থাকে। তার মানে এটাও কিন্তু একটা রেয়ার কেস। এই ধরনের কেস যখন হয়, সেই কেসগুলোকে যদি আমরা কোয়ান্টিফাই করতে চাই, দেন আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করি। তো এখানে কিছু এক্সাম্পল আছে, আমি যেগুলো বলছি এগুলো এর মধ্যে আছে, এছাড়া কিছু এক্সট্রা এক্সাম্পল আছে। যেমন ধরেন একটা সার্টেন স্ট্রিটে গাড়ি পাস হচ্ছে, ঠিক আছে, কোন একটা রেয়ার স্ট্রিট বা মনে করেন কোন একটা আননোন একটা স্ট্রিট, খুব কমন না। বা ধরেন পার্টিকুলার দিনে নাম্বার অফ সুইসাইড কেস, অথবা একটা ব্লেড বা কোন একটা প্রোডাক্টের প্যাকেটে নাম্বার অফ ফল্টি আইটেম, সবগুলোই ফল্টি, অথবা একটা বইয়ের পেজের প্রত্যেকটা পেজে প্রিন্টিং মিস্টেক, অথবা এয়ার অ্যাক্সিডেন্ট, অথবা ধরেন কি বলে যে ডেথ ফ্রম ডিজিজ সাচ এস হার্ট অ্যাটাক অর ক্যান্সার অর ডিউ টু স্নেক বাইট। ঢাকা শহরে সাপের কামড়ে মারা গেছে এরকম কিন্তু খুব কম, সাপই তো নাই, মানে রেয়ার কেস। বা ধরেন আপনি যদি বলি যে মানে ডিফেক্টিভ ম্যাটেরিয়ালও বলতে গেলে খুব কম, মানে 100টার মধ্যে 1-2টা পাওয়া যায়। বা ধরেন কোন একটা শহরের মধ্যে হচ্ছে কোন একটা মেইল, কাগজের মেইল, সরি মানে কোন একটা খাম হারায় গেছে, হ্যাঁ, এরকম কিছু এক্সাম্পল আছে। সব এক্সাম্পল আসলে এইভাবে এক্স্যাক্টলি বলা যায় না, বাট সবই হচ্ছে আপনার পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা তো একটা আইডিয়া পাইলাম যে আমরা কোন জিনিসটাকে পয়সন ডিস্ট্রিবিউশন বলবো। এখন আমরা আসি যে এটাকে আমরা কিভাবে কোয়ান্টিফাই করতে পারি, কিভাবে ইকুয়েশনে লিখতে পারি। তো এখানে আমরা ইকুয়েশন লিখতে পারি এরকম ভাবে, ফাংশন অফ এক্স কমা ল্যামডা। আগে আমাদের এন ছিল, পি ছিল, দুইটারই আমরা বাদ দিছি। আমরা এখানের মধ্যে ল্যামডা নামে একটা নতুন একটা লেটার এখানের মধ্যে অ্যাড করছি, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের
কি বলা হচ্ছে পয়সন প্যারামিটার, বা এটাকে আমরা বলি হচ্ছে যে কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট রেট, পয়সন কনস্ট্যান্ট রেট, এটা পয়সন প্যারামিটার আসলে বলা হয় এটাকে। এখন এই প্যারামিটার ল্যামডা কিভাবে বের করতে হয়, এটা বের করার ওয়ে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু n টু p। তো n হচ্ছে আমার নাম্বার অফ ইভেন্ট ফাইনাইট, এবং ওই ঘটনা ঘটার চান্স হুইচ ইজ ভেরি লো, এবং p ভ্যালু এখানে সাধারণত এখানে প্রবাবিলিটি ভ্যালু 0.0000 সামথিং হয়। যেমন আমি যদি এখন বলি যে রাস্তার মধ্যে হচ্ছে 1000 মানুষ আছে, হ্যাঁ, কোন একটা দিনে রাস্তায় হাঁটতেছে, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, এর মধ্যে আমার মাথায় উপর দিয়ে কাকে কাহিনী করে দিল, তার মানে হচ্ছে 0.001 হচ্ছে আমার এই ঘটনা ঘটার চান্স। তার মানে আমি যদি এখন বলি যে এই চান্সের ক্ষেত্রে আমি যদি ওই রাস্তায় সাপোজ 10,000 মানুষ যদি এখানের মধ্যে মুভ করে, তাহলে এই ঘটনার ল্যামডা ভ্যালু কত হবে? 10,000 ইন্টু 0.001, হুইচ ইজ লাইক 1 অথবা 10 হবে আর কি। তো এখান থেকে আমরা ইকুয়েশন বের পাই, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা ব্লা ব্লা ব্লা। আমি এখন এটাকে বলবো না, বললে হচ্ছে আপনারা মাথা ঘুরে পড়ে যাবেন, দরকার নেই। হ্যাঁ, এইটা হচ্ছে ইকুয়েশন, এবং এক্স ইকুয়াল টু হচ্ছে এখানে ইনফাইনাইট ইভেন্ট পর্যন্ত হইতে পারে। ওকে, আচ্ছা, তো এই যে পয়সন ভ্যারিয়েটকে আমরা বলছি ল্যামডা, পয়সন ভ্যারিয়েন্ট প্যারামিটার ল্যামডা, এটার মিন এবং ভ্যারিয়েন্স সেম থাকে আর কি। কারণ মিন খুবই কম থাকে, সেম ভ্যালু থাকে, আর ভ্যারিয়েন্সটাও সেম থাকে, বিকজ ঘটনাটা এতই কম টাইম ঘটে যে ওটার মিন ভ্যালু এবং ভ্যারিয়েন্স খুব একটা চেঞ্জ হয় না, সেম ল্যামডাই থাকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন কোন একটা সার্টেন হসপিটাল, ওখানে ইমার্জেন্সিতে একটা মানে অনেকগুলো পেশেন্ট হয়তো ঢুকতেছে সারা দিনে। আমি ধরে নিলাম যে এটা ল্যামডা হচ্ছে 20, অলরেডি আমি এটা ল্যামডা বের করে রাখছি। দেন আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ওই পার্টিকুলার দিনে কেস এ, প্রথম কেস 15টা ইমার্জেন্সি পেশেন্ট আসতে পারে, কেস বি অ্যাট লিস্ট 3টা ইমার্জেন্সি পেশেন্ট, কেস সি মোর দেন 20 লেস দেন 25। তো এখন এই জিনিসটাকে যদি আমি সলভ করতে যাই, আমার কি লাগবে? ল্যামডা লাগবে, ল্যামডা আমার কাছে আছে, আর এক্স লাগবে। তো এখন এক্স তো হচ্ছে ইনফাইনাইট, তাহলে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত। আমরা ল্যামডা ইকুয়াল টু 20 এর জন্য আগে এটাকে ফর্মুলেট করব, e টু দি পাওয়ার মাইনাস 20 ইন্টু 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এখানে শুধুমাত্র এক্স মিসিং আছে। এখন আমরা এই সিচুয়েশনে এক্স কে বসাবো। যদি আমি বলি যে কেস এ 15টা ইমার্জেন্সি পেশেন্ট, তাহলে এক্স ইকুয়াল টু 15 যদি বসাই, আমরা এরকম একটা ভ্যালু পাবো, হুইচ ইজ 0.0516 সামথিং লাইক দ্যাট। দ্যাট মিনস 5.16% চান্স যে ওই হসপিটালে কোন একটা পার্টিকুলার র্যান্ডম একটা দিনে 15 জন ইমার্জেন্সি পেশেন্ট আসবে। সেকেন্ড যেটা হচ্ছে অ্যাট লিস্ট 3 জন। এখন অ্যাট লিস্ট মানে কথাটার অর্থ যদি বাংলায় বলি, সেটা হচ্ছে কমপক্ষে 3 জন, কমপক্ষে 3 জন। এখন বেশি পক্ষে কতজন সেটাকে আমরা জানি না, আমি বলতেছি কমপক্ষে। কমপক্ষে 3 বেশি অনেক কিছু হইতে পারে, ইনফাইনাইট পর্যন্ত কিন্তু হইতে পারে। এখন ইনফাইনাইট পর্যন্ত যদি হয়, আমার তো সবগুলো প্রবাবিলিটি যোগ করে করে বের করা সম্ভব না। এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা অপোজিটটা কাউন্ট করি। যেমন আমি যদি এখন বলি যে আমার এই ডিস্ট্রিবিউশনে 3 বেশি, তার মানে এই পুরো জায়গাটা কভার করতেছে, মানে পুরো জায়গার প্রবাবিলিটি ভ্যালু আমাকে বের করতে হবে। এখন এত বড় তো আমার যোগফল করা বের করা সম্ভব না, বাট এখানে একটা দের ইজ এ ক্যাচ। সেটা হচ্ছে আমি যদি হোয়াট ইফ, যদি আমি পুরোটাকে 1 তো আমি জানি, মাইনাস আমি যদি 3 কম যেগুলো আছে লাইক 0, 1, 2, এইটাকে যদি আমি বিয়োগ করে দিই, ওই 0, 1, 2 এর কেস যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমি 3 এবং 3 বেশি ইনফাইনাইট পর্যন্ত ভ্যালুগুলোকে কোয়ান্টিফাই করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যদি আমার এখানের মধ্যে কেসটা এরকম দাঁড়ায় অ্যাট লিস্ট 3 বা 3 বেশি, তার মানে 3 বেশি যদি হয়, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি এক্স লেস দেন 3, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 0 মাইনাস প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ 2। এখন এখান থেকে বের করলে আমরা আসলে এটা অলমোস্ট 1 এর কাছাকাছি পাই, কারণ যেহেতু 3 বেশি হিউজ পরিমাণ ভ্যালু, তো এটা আসলে 1 এর কাছাকাছি চলে যায়। নেক্সট যেটা 3 নাম্বার সিচুয়েশন বলতেছে 20 বেশি 25 কম, তার মানে এটা একটা রেঞ্জ। 20 বেশি 25 কম মানে হচ্ছে 20 উপরে কত? 21। তাহলে 21, 22, 23, 24 এই 4টা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিকে যদি যোগ করি, তাহলে এই রেঞ্জের প্রবাবিলিটি আমি পেয়ে যাব। তাহলে আমি
এই পার্টিকুলার বক্সে মানে এই পার্টিকুলার ইকুয়েশনে আমি 21 বসাবো, 22 বসাবো, 23 বসাবো, 24 বসাবো, তারপর চারটাকে যোগ করব, যোগ করলে আমি পাবো 28.41% চান্স যে 20 থেকে 25টা পেশেন্ট ওই হসপিটালে আসবে। বা এটাকে আমি অন্যভাবেও যদি এক্সপ্লেন করতে চাই যে লাইক আমি হয়তো গত মাসে আমার কথার কথা আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট 100টার মধ্যে কথার কথা আমার এখানে 4টা ডিফেক্টিভ ছিল, ঠিক আছে। এখন আমি দেখতে যাচ্ছি যে এরকম 100টা বিভিন্ন দিন বা বিভিন্ন র্যান্ডম কেসে প্রোডাক্টগুলোর আমি যখন চেক করি বিভিন্ন সময় আমি 4টা পাই, 3টা পাই, 2টা পাই। সো কোনো একটা পার্টিকুলার দিনে ইন ফিউচারে যদি আমি 100টার জায়গায় যদি 100 বা 200 এরকম র্যান্ডম যদি আমি একটা ভ্যালু নেই এবং সেই ভ্যালু থেকে যদি আমি চিন্তা করি যে আমার আনুমানিক 4টা বা 5টা বা 6টা আমার আসতে পারে, তাহলে কতগুলো আসবে বা কোন রেঞ্জের মধ্যে আসবে সেটার একটা প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। এবং এই প্রবাবিলিটি থেকে আমরা একটা থ্রেশহোল্ড ভ্যালু আমরা এখানের মধ্যে সেট করতে পারি। যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে আমার প্রবাবিলিটি ভ্যালু মানে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম যদি লেস দেন 30% হয় বা ইকুয়াল 30% হয়, তাহলে আমি ওই প্রোডাক্টটা মার্কেটের মধ্যে ছাড়বো বা ওই প্রোডাক্টটা আমি মার্কেটের মধ্যে দিব। যদি তার চেয়ে বেশি হয় তাহলে আমি দিব না। হইতে পারে এরকম একটা কেস হইতেই পারে। যেমন ধরেন আপনি স্টক লটের বিজনেস করতেছেন, আপনার কাছে অনেকগুলো প্রোডাক্ট আসতেছে, এগুলো গার্মেন্টস থেকে অনেক সময় কিছু ডিফেক্টিভ হওয়ার কারণে হালকা একটু সুতা এদিক ওদিক চলে গেল, আপনারা দেখবেন যে রাস্তায় ফার্ম গেট থেকে শুরু করে আপনার বিভিন্ন মোড়ে মোড়ে, ঠিক আছে, ইভেন গুলশান ধানমন্ডির মোড়েও বিক্রি করে। হ্যাঁ, উত্তরায় তো এখানের মধ্যে আছে, আমার চোখের সামনের গলিতেই আছে, এরকম ভ্যানে বিক্রি করতেছে। এখন ধরেন আপনি এরকম স্টক লোড আপনার কাছে গোডাউনের মধ্যে আছে এবং আপনার ধরেন কোন একটা পার্টিকুলার আইটেম লেটস সে সোয়েটার, এখন ধরেন জ্যাকেট বা সোয়েটার আইটেম, এখন সোয়েটার আপনার কাছে আপনি ডেইলি এরকম 100, 200, 300 সোয়েটার পাচ্ছেন এবং আপনি মার্কেটে সাপ্লাই দিচ্ছেন। তা আপনার কাছে মনে হইলো যে এখান থেকে যখন সাপ্লাইগুলো দিচ্ছি অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে 2টা, 3টা, 4টা খুব বেশি খারাপ, মানুষজন পছন্দ করে না, ফেরত আসতেছে। এখন ওই যে ডিফেক্টিভ গুলো আপনি পাচ্ছেন, আপনি চিন্তা করতেছেন যে আমি তো প্রত্যেকদিন এরকম 150, 200 করে আমি সাপ্লাই দিচ্ছি, আমি যদি গত 7 দিনের চিন্তা করি তাহলে 7 দিনে আমার অ্যাভারেজ হয়তো এতগুলো ডিফেক্টিভ হচ্ছে বা এত পার্সেন্ট ডিফেক্টিভ হচ্ছে। তো এই ধরনের বেসড অন দিস কেস আমি যদি চিন্তা করি যে আমার কত পার্সেন্ট নেক্সট যদি আমি 100টা বা 120টা যদি আমি সাপ্লাই করি বা যদি আমি হচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাই, ওখান থেকে 4টা বা 5টা আসতে পারে, তার চান্স কতটুকু, এবং ওই চান্সের উপর বেস করে ওই প্রবাবিলিটির উপর বেস করে আপনি হয়তো একটা থ্রেশহোল্ড সেট করলেন যে আমার যদি রিটার্ন প্রোডাক্ট 10%-এর বেশি হয় তাহলে আমি ওই প্রোডাক্টটা আমি হয়তো মূল সাপ্লায়ার বা যেখান থেকে আমি নিছি তাকে আমি ফেরত পাঠাই বা আমি অর্ডার চেঞ্জ করব। তো ওই যে ডিসিশন মেকিং এর যে বিষয়টা ওটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই জায়গার উপর বেস করে কিন্তু চলে আসতেছে, একদম রুট লেভেলে আমরা কথা বলতেছি, ফান্ডামেন্টাল লেভেলে। তা আপনি যত এই জিনিসগুলো যা যা আমি আপনাদেরকে বলতেছি, এইটা আপনি যত দ্রুত এবং একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তত আপনার নেক্সট অন্যান্য যে অ্যানালাইসিস করার যে অ্যাবিলিটি বা অ্যানালাইসিস করার জন্য যেই কনসেপচুয়াল নলেজ সেটা আরও ক্লিয়ার হবে। আমি কিন্তু এগুলো আপনাকে সব ক্লিয়ার করার জন্য বলতেছি, এগুলো কিন্তু আমি একদম রিয়েল ওয়ার্ল্ড আপনাকে সরাসরি নামাই দিচ্ছি না বা সরাসরি আপনাকে কোড দেখাচ্ছি না। আমার ফার্স্ট কাজগুলো হচ্ছে আপনাকে থিওরিটিক্যালি একটু অ্যাওয়্যার করা যে আচ্ছা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিষয়টা হচ্ছে এরকম, এটার কনসেপ্টটা এখান থেকে আসছে, মেশিন লার্নিং ডিপ লার্নিং কনসেপ্টটা এখান থেকে আসছে। এই কনসেপচুয়াল নলেজ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমি ছাড়া অথবা আমাদের গ্র্যাডমার্ক একাডেমি ছাড়া অন্য কোথাও এইভাবে আপনাকে কনসেপচুয়ালি হাতে ধরে আপনাকে বলবে না। বাকি অন্যান্য জায়গায় আপনাকে যা শুধুমাত্র বলবে হ্যাঁ এটার নাম এটা, এটার নাম এটা, আমরা এইখানে এই কোড দিয়ে এই কাজটা করতে পারি, বাট কেন আমরা এই কোডটা ইউজ করতেছি, কেন এই পার্টিকুলার ফাংশন ইউজ করতেছি, এটা ইউজ করার লাভটা কি, এটা না করলে কি হইতো, ওটার জন্য আমার কিছু ফান্ডামেন্টাল নলেজ জানা দরকার, যেটাই আমি গত 2-3টা ক্লাসে আপনাদেরকে দেখায় আসতেছি। এবং এই বোরিং জিনিস আপনারা মনে মনে গালিগালাজ করতেছেন, টাকা দিয়ে এখানের মধ্যে কোর্স করতেছি, এসব কি শিখাইতেছে, বাট বিলিভ মি আফটার সার্টিন মান্থ অথবা একটা সময় কি আপনার মনে হবে যে না এই জিনিসগুলো আমার শেখাটা ভালো হয়েছে এবং আমি এখন কোন একটা রিয়েল লাইফ প্রবলেমকে সহজে বুঝতে পারতেছি। বিলিভ মি আপনার এক সময় এটা মনে হবে। আমরা আরেকটা এক্সাম্পলের কথা যদি বলি, ধরেন কার অ্যাক্সিডেন্ট একটা বিজি রোডের মধ্যে খুবই কম ঘটে, যেমন আপনার একটু আগে বললাম বিজয় সরণির মোড়ের মধ্যে। হ্যাঁ, তো এখন
একটা পার্টিকুলার নির্দিষ্ট একটা ঘন্টা যদি ধরি, র্যান্ডম করে একটা ঘন্টা ধরি, ওই সময়ে আপনার কার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই 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 কম, 0.001। এখন ওই ঘন্টায় ওই রাস্তায় যদি 2000 গাড়ি পাস করে, তাহলে সেক্ষেত্রে আমি বের করতে যাচ্ছি এক্স্যাক্টলি 3টা অ্যাক্সিডেন্ট হবে, অথবা আরেকটা হচ্ছে বি নাম্বার, 2-এর বেশি অ্যাক্সিডেন্ট হবে। তো আমি এখানের মধ্যে প্রবাবিলিটি ভ্যালু জানি, আমি জানি যে কয়টা গাড়ি পাস করতেছে, n, তাহলে পি জানি, এন জানি, আমি ল্যামডা এখান থেকে বের করতে পারবো, np = 2। এবার আমি এখানের মধ্যে সূত্রতে ফর্মুলা বসাই দিব, বসানোর পর আমি দেখবো আমার কোশ্চেনটা কি, আমার অবজেক্টিভ কি। এক্স্যাক্টলি 3টা বসান, 3 কত আসছে, 0.18, 18% চান্স যে এক্স্যাক্টলি 3টা অ্যাক্সিডেন্ট হবে। 2 বা তার বেশি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমরা ওই যে বেশি ক্ষেত্রে কি হয়, আমরা উল্টা কাউন্ট করি, 1 - less than 2 less than equal to, so 0 1 2। ওকে, এখান থেকে পাচ্ছি 0.323, মানে 32.3% চান্স যে 2-এর বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। ওকে, সো এটা হচ্ছে আপনারা, আমি এটা কোডে দেখাবো এখন না। অ্যাপ্লিকেশনগুলো কি, বিভিন্ন ধরনের কল সেন্টারে, ট্রাফিক ফ্লো, কিউইং সিস্টেম, মার্কেটিং, যেসব জায়গায় হচ্ছে আপনার কিছু রেয়ার কেস ঘটনাগুলো ঘটে, ওইসব জায়গায় আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। এবার আসে লাস্ট যেটা, হ্যাঁ, আজকের মতো লাস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে জিওমেট্রি ডিস্ট্রিবিউশন। তো জিওমেট্রি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন, এটাকে আমি আপনাকে এই মানে কঠিন ল্যাঙ্গুয়েজে না বলে আমি আপনাকে খুবই সহজভাবে ঘটনা দিয়ে বুঝাই, ঠিক আছে, বাস্তব ভিত্তিক ঘটনা দিয়ে বুঝাই। আমরা মাঝে মধ্যে মেলায় যাই, মেলায় গেলে আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় কর্নারে এরকম ভাবে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল একটা স্ট্যান্ড দেওয়া থাকে, সেই স্ট্যান্ডের মধ্যে এরকম ছোট ছোট বেলুন থাকে, এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্সে মানুষ কি করে দাঁড়ায় হচ্ছে এখানে বেলুন দিয়ে শুট করে, ঠিক আছে, হ্যাঁ, বেলুন দিয়ে শুট করে এবং বেলুন ফুটায়। তো 10 টাকা দিলে আপনি 10 বার চান্স পাবেন। এখন দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন এখানে অনেকগুলো বেলুন থাকবে, ধরুন বেলুন এখানের মধ্যে পুরোটা একদম ভরে আছে, আপনি তখন মোটামুটি কনফার্ম যে এতগুলো বেলুন পাশাপাশি মানে মানে লাগানো আছে, মানে সাজানো আছে, একটা না তো ফুটবে, তাই না? আপনি যদি 10 বার চান্স পান, আপনি ফুললি কনফিডেন্ট যে আরে 10টার মধ্যে 4-5টা তো হবেই হবে। ধরেন আপনি 1টা-2টা মিস করলেন, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, 8টা তো হাতে আছে, আপনার কিন্তু একটা বেলুন ফুটে নাই, ঠিক আছে, আপনি ঠিক মতো ধরতেই পারতেছেন না, সই করতে পারতেছেন না, আপনি খুব মানে ধরেন মানে খুব কনফিডেন্স নিয়ে গেলেন, আপনি এখানে 10টার মধ্যে 2টা মিস করলেন, 3টা মিস করলেন, 4টা মিস করলেন, 5টা মিস করলেন। তো আপনি যত মিস করবেন তত আপনার মাথায় টেনশন ঢুকবে যে হায় আল্লাহ, আমি একটাও মিস করলাম না। আপনার পাশে ধরেন আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার ওয়াইফ আছে, অথবা আপনার ফ্রেন্ড আছে, আপনার দিচ্ছে পচা নিয়ে একটা জিনিস সই করে মারতে পারে না, হ্যাঁ, কানা বলতেছে, আপনার এই করতে সেই করতেছে, আপনাকে টিজ করতেছে। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন 10টা চান্স ছিল আপনার হাতে, তখন এই 10টার মধ্যে সাকসেস হওয়ার চান্স কিন্তু 10 বারই ছিল, তাই না? আপনি 2টা মিস করলেন, এবার চান্স কতটুকু হবে, কমে গেল। আপনি আরো 2টা মিস করলেন, এখন চান্স কয়টা হবে, সাকসেস হওয়ার চান্স কমে যাচ্ছে। এই যে আপনি যতবার মিস করতেছেন এবং কমে যাচ্ছে, সাকসেস হওয়ার চান্স কমে যাচ্ছে, এই ধরনের একটা নেগেটিভ, যখন আপনার একটা প্রোগ্রেশন ঘটবে কোন একটা ইভেন্টের ক্ষেত্রে, নেগেটিভ প্রোগ্রেশন ঘটবে, এই ধরনের কেসগুলোতে আমরা জিওমেট্রি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি, ঠিক আছে, জিওমেট্রি ডিস্ট্রিবিউশনটা এই ধরনের কেস ইউজ করে থাকি। আপনি যদি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে জিওমেট্রি ডিস্ট্রিবিউশনটা কি, এটা মানে থিওরিটিক্যালি বোঝার আগে আপনার মাথায় বা আপনার সেন্সে সবসময় এই জিনিসটা কাজ করবে যে মিস করলেই চান্স কমে যাচ্ছে। আপনি এই বেলুন ফুটানোর এই ঘটনাটা আপনি যদি দীর্ঘদিন মনে রাখেন, মাথায় রাখতে পারেন, ঠিক আছে, তাহলে জিওমেট্রি ডিস্ট্রিবিউশনটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখন জিওমেট্রি ডিস্ট্রিবিউশনটা কি বলতেছে, এটা এরকম একটা কথা বলতেছে যে তোমার এখানের মধ্যে সাকসেস এবং ফেলিওর 2টা অপশন থাকবে, তোমাকে সাকসেস এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এখন কততম বারে গিয়ে তুমি সাকসেস হবা, এটা কি তুমি জানো? না, জানি না। কেমনে বের করবা? জিওমেট্রি ডিস্ট্রিবিউশন দিয়ে বের করবা, সিম্পল হিসাব। তাহলে আমি যদি বলি যে এই যে আমি 10 বার শুট করতেছি, আমি এর মধ্যে 3 নাম্বার বা 4 নাম্বার যখন আমি শুট করব, অতবারের মাথায় 4 নাম্বারের মাথায় বেলুনটা ফুটবে, তার চান্স কতটুকু? সো এখানে একটা ছোট্টখাটো একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ x = k। এই k হচ্ছে নাম্বার অফ সাকসেস, এবং নাম্বার অফ সাকসেস বলতে স্পেসিফিকলি
অততম বারে সাকসেস মানে একদম nth টাইমে, nth বা হচ্ছে kth টাইমে অততম বারে সাকসেসটা বলা হচ্ছে। p ইকুয়াল টু প্রবাবিলিটি অফ k কমা p, এই হচ্ছে ইকুয়েশন 1 মাইনাস p k টু পাওয়ার মাইনাস 1, এই p হচ্ছে, এই হচ্ছে ফর্মুলা। এবার আমরা কি করব যে ওই কততম বার সেটা আমি এখানে বসাবো, আর প্রিভিয়াসলি ইভেন্ট হওয়ার চান্স বা সাকসেস হচ্ছে গিয়ে মানে সাকসেস হওয়ার চান্সটা আমি বসাবো। তাতে আমি যদি 10 বার ট্রাই করি তাহলে কততম বারে আমার সাকসেস হবে এটা আমি একটা ক্যালকুলেশন দিয়ে এটার পার্সেন্টেজ বা এটার প্রবাবিলিটি বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কি। আমরা এক্সাম্পল যদি আমরা নেই, ধরেন একটা কাপল ডিসাইড করতেছে যে তারা একটা ছেলে সন্তান নেবে, কিন্তু প্রত্যেকবার মেয়ে সন্তান হচ্ছে। তো আমাদের গ্রামে গঞ্জে বা অন্যান্য জায়গায় দেখা যায় যে একটু যারা একটু ইলিটারেট বা যারা একটু কুসংস্কার বিশ্বাস করে তারা চিন্তা করে যে ছেলে সন্তান হইলে যে বংশের বাতি, মেয়ে সন্তান হলে তাকে একটু অন্যভাবে চোখে দেখে আর কি। মানে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখি, ইন্ডিয়াতে এরকম কয়েকটা লোকেশনে এখনো এইগুলো নিয়ে চর্চা হয়, হরিয়ানা টাইপের বা উত্তরবঙ্গের দিকে, নর্থের দিকে এরকম কিছু আপনি নিউজও হয়তো পাবেন, হ্যাঁ, বিভিন্ন সময়। তো এখন বিষয়টা হয় কি যে ছেলে সন্তান ওই কমিউনিটিতে ছেলে সন্তান হওয়ার চান্স হচ্ছে 1/3, মানে তিনটা সন্তান জন্মগ্রহণ করলে একটা সন্তান ছেলে সন্তান হবে। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে ওই কাপলের চতুর্থ সন্তান ছেলে সন্তান হবে? এখন দেখেন ওই এলাকার প্রিভিয়াস হিস্টোরির একটা ভ্যালু আমরা জানি যে ওইখানে ছেলে সন্তান হওয়ার চান্স হচ্ছে 1/3। সো পি এর ভ্যালু কিন্তু আমরা বলতে পারতেছি 1/3। এখন কথা হচ্ছে যে আমি যদি বলি যে ওই পার্টিকুলার এলাকায় চতুর্থ সন্তান ছেলে সন্তান হবে, দ্যাট মিনস কে ইকুয়াল টু কত? 4। তাহলে আমরা কিভাবে এগুলো সাজাবো? আমরা এই ফর্মুলেশন করে আমরা x এর ভ্যালু যদি 4 বসাই তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি 8/81। 8/81 এ একটা পার্সেন্টেজ ভ্যালু আসবে, এখানে আমি লিখি নাই, লেখা হয় নাই। তাহলে আমরা বলতে পারি যে এই সিচুয়েশনে ওই কমিউনিটিতে চতুর্থ সন্তান ছেলে সন্তান হবে, তার চান্স হচ্ছে দিস। এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেন টু গেট এ সন, মানে তার আগ পর্যন্ত কয়টা এক্সপেক্টেড ফিমেল চিলড্রেন হইতে পারে সেটার ভ্যালু হচ্ছে q/p বা হচ্ছে 2। সো 2 + 1 = 3, কারণ হচ্ছে ছেলে সন্তানটা সহ যদি কাউন্ট করি তাহলে আমার এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেন ছেলে সন্তান সহ হচ্ছে 3টা। তো এই ধরনের যখন আমার কেস থাকবে, আমি বলতেছিলাম যে ঠিক এক্স্যাক্টলি এই কেসই হবে। বিভিন্ন সোশ্যাল স্টাডিজে আমরা বা ধরেন এনজিও রিলেটেড বিভিন্ন ধরনের কোম্পানিগুলোতে যদি এই ধরনের কিছু সিচুয়েশন থাকে তখন সেক্ষেত্রে আমরা প্রিলিমিনারি স্টেজে এরকম বেসিক প্রবাবিলিটি ভ্যালু বের করি। যাই হোক, আমি বলতেছি না যে সবগুলো আপনার একদম রিয়েল লাইফে এক্স্যাক্টলি আপনাকে দিয়ে কাজ করতে হবে, বাট নো, কিছু কিছু ক্ষেত্রে রিসার্চে কাজে লাগে, কিছু কিছু ক্ষেত্রে আপনার জব ফিল্ডে কাজে লাগে। তো জব ফিল্ডে আমার এগুলো সবগুলো কাজে লাগবে, নট নেসেসারি। বাইনোমিয়াল মাল্টিনোমিয়ালটা বেশি কাজে লাগে, নর্মাল ডিস্ট্রিবিউশন বেশি কাজে লাগে। আমি আপনাকে দেখাচ্ছি, তার মানে এই না যে এটা আপনার একদম রিয়েল লাইফে এক্স্যাক্টলি এটা ওইভাবেই করতে হবে, নট রিয়েলি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমি বাকিটা পরের ক্লাসে করব। তো যদি আজকের ক্লাসে কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি ওই স্লাইডে গিয়ে আমি আবার আপনাদেরকে ওইটাকে বুঝাই দিচ্ছি। আরমান, দীপ, ঈশিতা,